সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশ বার কাউন্সিলের 15 মার্কের যে এমসিকিউ, সেটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইন। তো এই ক্লাসটি আমাদের সরাসরি ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে। তো মোটামুটি 7টা সাবজেক্টের উপর আমাদের এই রমজান মাসে ফ্রি ক্লাস ছিল। তো আমরা অলরেডি তামাদি আইনটা এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুটো জিনিস এবং পেনাল কোড, এই তিনটা জিনিস কিন্তু আমরা মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আজকে চতুর্থ ক্লাস, যেখানে আমরা সাক্ষ্য আইন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করার চেষ্টা করি যে আসলে আমাদের এই যে সাক্ষ্য আইন আছে, এটাকে আমরা কিভাবে পড়তে পারি, কিভাবে পড়লে আমাদের যে 15 মার্কের এমসিকিউ সেটা আমরা সফল হতে পারবো। এটা সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা কিন্তু প্রয়োজন। তো মনে রাখবেন, আপনি হয়তো অনেকবার সাক্ষ্য আইন পড়েছেন, অনেকভাবে আপনার কিছু জানা আছে, পড়া আছে। তো আইনটাকে যতই পড়বেন আপনার কাছে কিন্তু ততই নতুন নতুন তথ্য আপনি জানতে পারবেন। তো এর জন্য যেখানে যেভাবেই পারেন, ছোট ছোট আকারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সবসময় বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। তো সর্বপ্রথমেই দেখতেছেন যে আমাদের কাছে যে একটা আইন আছে, সেটা হচ্ছে দা এভিডেন্স অ্যাক্ট। আমরা প্রতিটা আইন শুরু করার আগেই বলি যে আপনি যে আইনটা পড়বেন আগে নিজে কল্পনা করবেন যে এই আইনটার মধ্যে এমন কি আছে, এই আইনটা কেন তৈরি করা হয়েছে। তো দেখেন, আমরা দেওয়ানি মামলা করি আর ফৌজদারি মামলা করি। সেটা আমাদের সিভিল লিটিগেশন হোক অথবা ক্রিমিনাল মামলা হোক, যেটাই হোক, দিন শেষে আদালতের কাছে আমাদের কি করতে হয়? মামলাটাকে প্রমাণ করতে হয়। এখন এই যে আমাদের সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনের মাধ্যমে কি করতে হবে? আপনাকে দেওয়ানি মামলা হোক অথবা ফৌজদারি মামলা হোক, সাক্ষ্য আইনের মাধ্যমেই আপনাকে মামলাটা প্রমাণ করতে হবে। এই জন্য সাক্ষ্য আইনটা তাহলে আমাদের সিআরপিসি পেনাল কোডের জন্য প্রযোজ্য হচ্ছে। এবং যদি আমরা দেখি সিপিসি, সুনির্দিষ্ট প্রতিকার আইন অর্থাৎ দেওয়ানি যত প্রতিকার আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এই জিনিসটাকে মনে রাখবেন। এখন আপনি যে কোনো মামলায় যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে কিন্তু নিয়ে আসতে পারবেন না। কাকে সাক্ষী হিসেবে নিয়ে আসতে পারবেন, কার বক্তব্য গ্রহণযোগ্য হবে, বিচারক আপনার সাক্ষীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে কিনা, এই রিলেটেড নানা প্রকার নিয়ম কানুন আছে। একটা মামলা প্রমাণ করার জন্য কতজন ব্যক্তির প্রয়োজন, সেটা আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে হবে কিনা, না শুধুমাত্র দালিলিক সাক্ষ্য প্রয়োজন হবে, ওভারঅল এই নিয়মগুলো নিয়েই আমাদের কিন্তু এভিডেন্স অ্যাক্ট। তাহলে এভিডেন্স অ্যাক্টের মূল কাজটা হচ্ছে একটা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, মামলাটা আদালতে আপনি প্রমাণ করবেন কিসের মাধ্যমে? এভিডেন্সের মাধ্যমে। এই টোটাল আইনটা, আইনের সাথে লিখাই আছে দেখেন 1872। তো এই জন্য এই জিনিসটা মনে রাখবেন যে আমাদের এভিডেন্স অ্যাক্ট হচ্ছে 1872 সালের 1 নাম্বার আইন। ওইটাও মনে রাখবেন, আইনের নাম্বার কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আপনার এভিডেন্স অ্যাক্ট না বলে এই যে অ্যাক্ট নাম্বার 1 অফ 1872, এইটাও কোট আন কোট আপনার দিয়ে দিতে পারে। তো এখন আমরা পেনাল কোড যখন পড়েছিলাম, পেনাল কোডের আমরা একজন জনক জানি, যে প্রথম ল কমিশনের মাধ্যমে সেখানে যে লর্ড ম্যাকুলে ছিল, সে হচ্ছে আমাদের পেনাল কোডের জনক। তো সেম একই রকম ভাবে এভিডেন্স অ্যাক্টেরও একজন জনক আছে। এভিডেন্স অ্যাক্টের জন্য দুইটা কমিশন গঠন করা হয়েছিল। এই যে প্রথম যে কমিশন গঠন করা হয়েছিল 1868 সালে, উনি খুব সুন্দর করে ড্রাফট করেছিলেন, কিন্তু তখনকার যারা আইনসভায় ছিল তাদের কাছে তার এই ড্রাফটটা পছন্দ হয় নাই। 1868 সালে হেনরি যেই মেইন এই ড্রাফটটা করেছিলেন, তো এটা পছন্দ হয় নাই। তো পরবর্তীতে আমাদের বর্তমানে যাকে আমরা যে সাক্ষ্য আইনের জনক বলি, জে এফ স্টিফেন, তো তাকে 1871 সালে কি করা হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে একটা সাক্ষ্য আইন তৈরি করার জন্য। তো উনি কি করেন? মাত্র 1 বছরের মধ্যেই সেটা তৈরি করে হ্যান্ড ওভার করেন এবং 1872 সালে এটা কার্যকর হয়। তাহলে এই এভিডেন্স অ্যাক্টের জনক হচ্ছে আমাদের জে এফ স্টিফেন। এই শব্দটা মনে রাখবেন, আর সাথে ওই পেনাল কোডেরটা মনে রাখবেন। এই দুটাই যথেষ্ট। এখন আমরা সাক্ষ্য আইনটা কিভাবে আপনি পড়বেন এইটা নিয়ে আগে একটু বেসিক আলোচনা করার চেষ্টা করি, কারণ যেহেতু আইনটার মধ্যে 167টা সেকশন আছে, অনেকের মাঝে কিন্তু কনফিউশনে চলে যান, কোনটা পড়বো, কোনটা বাদ দিব, কোনটা মুখস্থ করব। তো যে কোনো আইন সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে, আপনার কাছে কিন্তু সকালবেলা এবং সন্ধ্যাবেলা যেভাবে আপনি সকালে চা পান করেন, সন্ধ্যায় চা পান করেন, এরকমই মনে হবে। তো দেখেন, আমরা প্রথমেই বলেছি সাক্ষ্য আইনের মূল উদ্দেশ্য হচ্ছে আদালতে মামলা প্রমাণ করার যে নিয়ম কানুন সেটা বর্ণনা করবে।
তো তাহলে আপনি যদি সর্বপ্রথমেই জানতে পারেন যে আপনি যে দেওয়ানি মামলাটা করছেন বা ফৌজদারি মামলাটা করছেন, এটার জন্য আপনাকে কি কি প্রমাণ করতে হবে না বা কি কি প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু আপনার ওই মামলাটা আপনার জন্য করা সহজ হবে। তো এখন আমাদের এই সাক্ষ্য আইনে যেটা বলতেছে যে একটা সর্বপ্রথমে যেটা, সেটা হচ্ছে এমন কিছু জিনিস আছে যেটা আপনাকে প্রমাণ করতে হবে না। তাহলে আপনি একটা মামলা করলেন এবং আইনই বলে দিচ্ছে যে ওই মামলার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার প্রমাণ করার দরকার নাই, যেগুলো বিচারক নিজের থেকেই তার জিনিসটা ঠিক করে নিবে যে হ্যাঁ এটা এরকম। তো এই জন্য আমরা প্রথমেই আপনি মনে মনে চিন্তা করবেন যে সাক্ষ্য আইনের মধ্যে এমন কিছু তাহলে জিনিস আছে যেগুলো বাই ডিফল্ট বিচারক নিজের থেকে দেখবেন, যাকে আমরা আইনের ভাষায় বলি সেটা হচ্ছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, মানে বিচারিক দৃষ্টিগোচর বিষয়। তাহলে এই বিচারিক দৃষ্টিগোচর বিষয় কি কি আছে, কয়েকটা জিনিস আছে, ওইটা জাস্ট একটু আপনাকে মুখস্থ করতে হবে। আমরা একটু পরে দেখাবো ওয়ান বাই ওয়ান। তাহলে প্রথমেই আপনি মাথায় নিবেন যে এমন কিছু জিনিস আছে যেটা আপনার প্রমাণ করার দরকার নাই। তাহলে আপনার কাছ থেকে কি হয়ে গেল, বোঝাটা একটু কম হয়ে গেল। আপনি 10টা মামলা করছেন, তার মধ্যে আপনি জানতে পারলেন যে 50% আপনার প্রমাণই করার দরকার নাই, ওটা বিচারক নিজে থেকেই জেনে নিবে। এরপরে যেটা হয়, যখন আপনি জানলেন যে অনেক কিছু আপনার প্রমাণ করার দরকার নাই, যেটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, এরপরে বলতেছে যে আপনি যখন মামলা পরিচালনা করবেন, আদালতে কথা বলবেন, একটু সাবধান থাকতে হবে। আপনার যে বাদী, আপনার যে মক্কেল, তাকে যখন বিচারক অথবা অপরপক্ষ প্রশ্ন করবে, অবশ্যই আপনার মক্কেলকে আগে থেকে বলে রাখতে হবে যে সেখানে কি করা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, সেখানে এমন কথা বলা যাবে না যেটা পরবর্তীতে আপনি অস্বীকার করবেন। তাহলে স্বীকার করার পরে এমন কিছু জিনিস আছে যেটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি প্রথম দিন আদালতে গেলেন, একটা জবানবন্দি দিলেন, সেখানে কিছু একটা জিনিস স্বীকার করে ফেললেন, পরবর্তীতে অ্যাপ্লিকেশন দিয়ে সেটা অস্বীকার করার সুযোগ নাই। তো এই যে অস্বীকার করার সুযোগ নাই, অপর পক্ষ যখন এটা বলবে, আইনের ভাষা আমরা তাকে বলি যে এটা হচ্ছে একটা ইস্টপল, বাংলায় হচ্ছে প্রতিবন্ধকতা। তাহলে সরল ভাবে আপনি যে কোনো জিনিস একটা যখন স্বীকার করে নিবেন, যেমন আদালতে আপনি জবানবন্দিতে বলছেন যে রহিম সাহেবের সাথে আপনার একটা চুক্তি ছিল, রহিম সাহেবের সাথে আপনি একটা জমির বায়নামা করছেন, এই কথাটা আপনি সরল মনে স্বীকার করলেন। এখন পরবর্তী শুনানির দিন আপনি এই কথা বললে হবে না যে না, তার সাথে, তাকে আমি চিনি না, তার সাথে কোনো চুক্তি নাই, আমি কোনো বায়না চুক্তি করি নাই। কারণ তখন অপরপক্ষ বলবে যে না, তাকে স্টপলে বারিত করা হোক। বিচারক আইনগতভাবে তখন বলবে যে না, আপনি প্রথম দিন যে কথাটা বলছিলেন আজকে সেখান থেকে সরতে পারবেন না। তো আইনের ভাষায় এটাকে আমরা বলি যে স্বীকার করার পরে অস্বীকার করা যাবে না। এটাই হচ্ছে ইস্টপল বা প্রতিবন্ধকতা। এরপরে দেখেন, তাহলে দুইটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে গেল। কিছু জিনিস আছে আপনার প্রমাণ করার দরকার নাই, কথা বলার সময় আপনি একটু সংযুক্ত হবেন, কারণটা হচ্ছে একবার স্বীকার করলে পরে অস্বীকার করার সুযোগ নাই। এরপরে আসে যে একটা মামলা প্রমাণ করতে দেখবেন যে 10টা জিনিসের প্রয়োজন। এখন সবকিছু কি আপনি প্রমাণ করবেন কিনা, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার মামলার জন্য কোন জিনিসটা আপনি প্রমাণ করবেন, বার্ডেন অফ প্রুফটা কার কাছে কতটুকু। তো এইটা সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নেন যে ফৌজদারি মামলা যেগুলা হয়, ক্রিমিনাল কেস, প্রমাণ করার দায়িত্ব হচ্ছেন যিনি ফরিয়াদি, রাষ্ট্রপক্ষ বা পিপির, সম্পূর্ণ টোটাল A to Z। তাহলে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস প্রমাণ করার দায়িত্ব হচ্ছে যিনি ফরিয়াদি, যিনি বিচার প্রার্থী, অথবা যিনি রাষ্ট্রীয়ভাবে যদি হয় যিনি পিপি, পাবলিক প্রসিকিউটর, তাকে A to Z 100% মামলাটা কি করতে হবে, সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু অপোজিট পাশে যদি কোনো, সেখানে যদি আপনার দেওয়ানি মামলা হয়, সিভিল লিটিগেশন হয়, এই রকম ক্ষেত্রে বিচারক ঠিক করে দেন যে কোন জিনিসটা কে ঠিক প্রমাণ করবে। তাহলে দেওয়ানি মামলায় সম্পূর্ণ যিনি মামলা করেন তার কিন্তু সম্পূর্ণ কিছু প্রমাণ করার দায়িত্ব পড়ে না। অনেক ক্ষেত্রে বিচারক ইস্যু গঠন করার সময় ঠিক করে দেন যে এই 1 নম্বর ইস্যুটা বাদী প্রমাণ করবে, 2 নম্বরটা বিবাদী প্রমাণ করবে। কিন্তু ফৌজদারি মামলায় যিনি আসামি বা যিনি অভিযুক্ত, তা উনি যদি সারা জীবন একদম সাইলেন্টও থাকেন, রাষ্ট্রপক্ষ যদি প্রমাণে ব্যর্থ হয়, তাহলে উনি খালাস পেয়ে যাবেন, তার আইনজীবীরও দরকার নাই, উনি যদি চুপ মারেও থাকেন। কিন্তু দেওয়ানি লিটিগেশনে বিচারক ভাগ করে দিতে পারেন যে এই জিনিসটা বাদী প্রমাণ করবে, এই জিনিসটা বিবাদী প্রমাণ করবে। তাহলে আমরা এই 3টা জিনিস আগে আপনি বুঝবেন, তারপরে গিয়ে ভিতরের সেকশন গুলোতে আপনি পড়ার চেষ্টা করবেন যে কি কি জিনিস আছে যেটা আমাকে প্রমাণ করতে হবে না। তো গেলে আপনি সেখানে একদম খুব ছোট্ট করে পাবেন যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই। তো তার ভিতরে যখন আপনি যাবেন ক্লজ গুলাতে, সেখানে কিছু কথা বলা আছে, যেমন বাংলাদেশের আইনগুলো আপনার প্রমাণ করার দরকার নাই।
ওই যে যেই আদালতে আপনি মামলাটা দায়ের করলেন ওই আদালতের যাবতীয় বিচারকদের পদ পদবি আপনার প্রমাণ করার দরকার নাই, বাংলাদেশের ভৌগোলিক সীমা আপনার প্রমাণ করার দরকার নাই, বিশ্বের কোন দেশে কোন টাইম জোনে চলতেছে, কয়টা উপমহাদেশ আছে, এই সমস্ত অনেক জিনিস সেখানে দেওয়া আছে, যেইটা বিচারক নিজে থেকে জেনে নিবে, আপনাকে আদালতে প্রমাণ করতে হবে না। এটা ছাড়া বলা আছে যে কোনো এডমিটেড ফ্যাক্ট, কোনো পক্ষ যদি কোনো কিছু একটা স্বীকার করে নেয়, রহিম সাহেব স্বীকার করলো তার সাথে তার চুক্তি ছিল, তাইলে চুক্তিটা আর আইনগতভাবে প্রমাণ করার দরকার নাই, কারণ বিবাদী অলরেডি স্বীকারই করে নিয়েছে যে একটা চুক্তি আছে। তো এইরকম সেখানে কয়েকটা জিনিস আছে, এই কয়েকটা জিনিস আপনি ওয়ান বাই ওয়ান মুখস্থ করবেন। তারপরে হচ্ছে যে যখন আপনি স্বীকার করার ক্ষেত্রে পরে অস্বীকার করতে পারবেন না, তো এই জন্য স্ট্যাপলটা আপনাকে একটু পড়তে হবে যে স্ট্যাপল জিনিসটা কি। স্টেপলের ক্ষেত্রে আরো টোটাল আমরা তিনটা সেকশন পাবো, 115, 116, 117। তো মূল একটা সেকশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 115। বাকি দুইটা অত কাজের না, তারপরে 2 লাইনে পড়তে পারে। আর বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়ভার, এখানে অনেকগুলা ভালো ভালো জিনিস আছে, অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিস আছে, প্রতিটাই কিন্তু আমাদেরকে পড়তে হবে। জাস্ট 1 মিনিট। তাহলে বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্বভার ক্ষেত্রে আমরা মোটামুটি সেখানে 101 থেকে 114 পর্যন্ত পাবো। সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমাদেরকে কিন্তু প্রতিটা সেকশনই পড়তে হবে। এই হচ্ছে আমাদের একটা সেগমেন্ট। সাক্ষ্য আইন যখন আপনি পড়বেন এইভাবে একটু চিন্তা করে পড়ার চেষ্টা করবেন। এখন আপনি এতদিন পড়ছেন, কয়টা আপনার মুখস্থ হয়েছে, কয়টা হয় নাই, কয়টা বুঝে পড়ছেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এরপরে আসেন, আমাদের বোঝা তো কিছু কম হয়ে গেল, এখন আপনি মামলাটা কিভাবে প্রমাণ করবেন, কোন সাক্ষ্য দিয়ে প্রমাণ করবেন। বলতেছে যে আমরা মৌখিক সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে পারি। তাহলে ওরাল এভিডেন্স দিয়ে একটা মামলা প্রমাণ করা যায়। তো আইনে বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে দিতে পারবো, বলতেছে যে কন্টেন্ট অফ ডকুমেন্ট, মানে যেইটা একটা আমাদের খাতার মধ্যে দলিলে যে জিনিস লিখিত আছে, ওই লিখিত জিনিস ব্যতীত আর যত কিছু আছে সমস্ত ব্যাপারে আমরা মৌখিক সাক্ষ্যটা দিতে পারবো। তাহলে মৌখিক এভিডেন্স বা ওরাল এভিডেন্স সর্বক্ষেত্রে দেওয়া যায় এক্সেপ্ট দলিলে লিখিত বিষয়বস্তু ছাড়া। এরপরে যেটা হচ্ছে যে আমরা যেটা করতে পারবো, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমরা মামলা প্রমাণ করতে পারবো। এরপরে যে এই জিনিসটা আবার বলতেছে, যদি আমরা ওই পরবর্তী চ্যাপ্টারে দেখি, বলতেছে যে এই যে মৌখিক সাক্ষ্য থাকলো, আমাদের দালিলিক সাক্ষ্য থাকলো, দুটাই তো থাকলো। তো এরপরে সর্বশেষ অংশ দিয়ে বলতেছে যে সব সময় আমাদেরকে যে জিনিসটা করতে হবে, সবচেয়ে বেস্ট যে এভিডেন্সটা আছে, সবচেয়ে পাওয়ারফুল যে এভিডেন্সটা আছে, সেটা দিয়ে মামলা প্রমাণ করতে হবে। সহজ কথায় আমরা যদি বলি যে সর্ব অবস্থায় দেখা যাবে কি একটা দালিলিক সাক্ষ্য আসে মৌখিক সাক্ষ্যকে বাদ দিয়ে দিবে। একজন ব্যক্তি একটা মৌখিক ভাবে সাক্ষ্য দিল যে হ্যাঁ রহিম এবং করিমের মধ্যে একটা কি ছিল, বায়না দলিল ছিল। এখন পরবর্তীতে দেখা গেল যে বাস্তবেই একটা বায়না দলিল লিখিত আকারে পাওয়া গেল। তো তাহলে ওই যে মৌখিক সাক্ষ্যটা ওইটাকে ওভাররুল করবে ওই যে দলিলটা। এইরকম নিয়ম কানুন কানুন আমরা পাবো যে কখন করবে কখন করবে না। তো সেইটা আমরা ওই যে 91 থেকে 100 পর্যন্ত সেকশন গুলাতে পাবো। তাহলে যখন আমরা প্রমাণ করতে যাব, বেসিক অর্থে এটা জানবো যে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। আর আদালত সব সময় চায় যে আপনি বেস্ট সাক্ষ্য, শক্তিশালী যে সাক্ষ্য, সেটা দ্বারা আপনার মামলাটা আপনি প্রমাণ করেন। এরপরে আসি আমরা, আপনি জানলেন কোনটা প্রমাণ করতে হবে কোনটা প্রমাণ করতে হবে না, আপনি জানলেন যে কিভাবে কোন এভিডেন্স দ্বারা প্রমাণ করবেন। তো এখন যে জিনিসটা, আপনি যেই সমস্ত সাক্ষী আদালতে নিয়ে আসবেন এদেরও কিছু যোগ্যতা আছে। সবাইকে সাক্ষ্য দিতে আপনি নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য সাক্ষী বিষয়ক বিস্তারিত আমরা জ্ঞান পাবো। সেটা 118 থেকে 134 পর্যন্ত, যে কে কে মামলায় সাক্ষী দিতে পারবে, সাক্ষীর বয়সটা কেমন হবে, স্বামী স্ত্রী পারবে কিনা, একজন বিচারককে আপনি সাক্ষী হিসাবে ডাকতে পারবেন কিনা, আপনি অ্যাডভোকেট বা আইনজীবীর সাথে যে কথাবার্তা বলেন সেগুলো আদালতে সাক্ষ্য হিসাবে দেওয়া যাবে কিনা। এইরকম আমরা অনেক প্রিভিলেজ কমিউনিকেশন পাবো সেখানে, এবং কিছু অভিজ্ঞতা এবং কম্পিটেন্সি সেখানে পাবো যে কারা সাক্ষ্য দিতে পারবে আর কারা পারবে না।
এর পরের অংশ চলে যাচ্ছে একজন বিচারকের কাছে, এবং বাস্তবে যখন আপনি আদালতে যাবেন, সেটা হচ্ছে যে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া। আদালতে আপনি যে এই সাক্ষ্যগুলো উপস্থাপন করবেন, কোনটা আগে বলবেন, কোনটা পরে বলবেন, অপর পক্ষকে আপনি কতটুকু জেরাব করতে পারবেন, তার কতটুকু আপনি ক্যারেক্টারটা অ্যাসাসিনেশন করতে পারবেন, যদি সেখানে ধর্ষণ মামলার আসামি হয় তাকে আপনি কি প্রশ্নটা করতে পারবেন, কোন প্রশ্ন থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোনো সাক্ষ্য যদি আদালত আপনার কাছে চায় যে এই দলিলটা নিয়ে আসেন, আপনি আনলেন না, তাহলে পরবর্তীতে আর আনতে পারবেন কিনা, এইরকম অসংখ্য নিয়ম কানুন প্রক্রিয়া দেওয়া আছে, এবং বিচারকের কিছু ক্ষমতা দেওয়া আছে। আপনি যত বড় সাক্ষ্যই দেন, আদালত যদি বলে যে না, আপনার এই নাম্বার সাক্ষীটার সাক্ষ্য আদালতে এডমিসেবল না, এটা বিচারকের একান্তই তার কি স্বেচ্ছাধীন ক্ষমতা, যে কোন সাক্ষ্যটা সে গ্রহণ করবে আর কোনটা রিজেক্ট করবে, আপনি তাকে বাধ্য করতে পারবেন না। পাশাপাশি আপনি হয়তো 10টা সাক্ষী দিয়েছেন বা 10 প্রকারের দলিল উপস্থাপন করেছেন, বিচারক আপনার 5 প্রকারের সাক্ষ্যকে কি করলো, রিজেক্ট করে দিল সাক্ষী গ্রহণের আগেই, আর বাকি 5 প্রকার দিয়ে মামলা ডিসাইড করলো। তো এর মানেটা কি, পরবর্তীতে দেখা গেল যে যেই 5টা বিচারক আসলে গ্রহণ করে নাই, বিচারকের উচিত ছিল ওই 5টাও গ্রহণ করা। তো এই জন্য সর্বশেষ যেটা বলে যে যদি কোনো সাক্ষ্য গ্রহণ করা হয় যেটা গ্রহণ করা তার উচিত ছিল না, বা এমন কোন সাক্ষ্য সে বর্জন করছে যেটা বিচারকের প্রকৃতপক্ষে বর্জন করা উচিত ছিল না, বলতেছে শুধু এই গ্রাউন্ডে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে ওই নতুন করে কোনো সাক্ষ্য গ্রহণ করা চলবে না। সহজ কথা হচ্ছে বিচারকের একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনে। টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি, মোটামুটি 3টার মতো সেকশন পাবো, যেখানে 136 নম্বরে বলতেছে যে কোন সাক্ষীটা গ্রহণ করবে, কোন এভিডেন্সটা গ্রহণ করবে, কোনটা রিজেক্ট করবে, এটা বিচারকের ক্ষমতা। 166 নাম্বার সেকশন যদি আপনি পড়েন, সেখানে বলে দিচ্ছে যে বিচারক আপনাকে কি করতে পারে, মামলার সাথে সম্পর্কযুক্ত হোক বা না হোক, টোটাল মামলার বিষয়বস্তু বোঝার জন্য যেই কোনো প্রকারের প্রশ্ন করতে পারে, যেই কোনো প্রকারের ডকুমেন্ট উপস্থাপন করার জন্য আপনাকে বলতে পারে। চাই সেটার উপর ভিত্তি করে সে রায় দেখ বা না দেখ, তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু মামলার সাথে জড়িত যেই কোনো প্রশ্ন যে কোনো পক্ষকে যে কোনো অবস্থায় করতে পারবে, যে কোনো প্রকার দলিল, যে কোনো প্রকার ডকুমেন্ট সে চাইতে পারবে, এবং সর্বশেষ সে শুধু সেই ডকুমেন্ট গুলার উপরই মামলার রায় দিবে যেগুলো হচ্ছে প্রাসঙ্গিক ডকুমেন্ট তার উপর। আর সর্বশেষ 167-তে যেটা আমরা বললাম, যদি কোনো বিচারক এমন কোনো সাক্ষ্য গ্রহণ করে নেয় যেটা না তার গ্রহণ করা উচিত ছিল না, বা এমন কিছু দলিল সে বর্জন করলো যেটা তার বর্জন করা উচিত ছিল না, এর উপর ভিত্তি করে যদি দেখা যায় যে না 10টা দলিল আনলেও ফলাফল একই হইতো, তাহলে নতুন করে কোনো মামলার বিচার হবে না, মানে পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হবে না। এখন আসি সর্বশেষ আপনি যেভাবে পড়বেন সেটা হচ্ছে যে প্রাসঙ্গিকতা, অর্থাৎ আদালতে একজন সাক্ষী বা একজন অ্যাডভোকেট যে মামলা যে কথাবার্তাগুলো বলবে, সর্ব অবস্থায় ফ্যাক্ট ইন ইস্যু অথবা রিলিভেন্ট ফ্যাক্ট হইতে হবে, মানে ওই মামলার সাথে সম্পর্কযুক্ত কথাবার্তা, সাক্ষী সমস্ত কিছু হইতে হবে। ওই মামলা ব্যতীত অন্য কোনো প্রকার কথাবার্তাই বলা যাবে না। এখন কোন কোন কথাবার্তাগুলা, কোন কোন জিনিসগুলা প্রাসঙ্গিক হবে, কোনটা অপ্রাসঙ্গিক হবে, এইটা আমাদের যদি দেখি যে টোটাল 5 থেকে নিয়ে 55 পর্যন্ত আমাদের বলা আছে যে এই জিনিসগুলা প্রাসঙ্গিক আর এই জিনিসগুলা প্রাসঙ্গিক না। যেমন ধরেন যে 6 নাম্বার থেকে যদি 16 নাম্বার আপনি প্রতিটা সেকশন 1 বাই 1 পড়েন, এখানে জেনারেল প্রাসঙ্গিকতার কথা বলা আছে, এখানে কিছু ডক্টরিনের কথা বলা আছে। তো 6 থেকে নিয়ে 16 পর্যন্ত প্রতিটা সেকশনে কিন্তু আপনাকে পৃথক পৃথক ভাবে অবশ্যই পড়তে হবে, এবং ওই সেকশনটার যে সংক্ষিপ্ত নাম আছে সেটাও আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে। যেমন এই 6 নাম্বার সেকশনটার মধ্যে একটা জিনিস আছে, কি দেখবেন যে সেম ট্রানজেকশন, একই ঘটনার অংশ, এটা আদালতে প্রাসঙ্গিক। এখন একই ঘটনার অংশ আদালতে প্রাসঙ্গিক, তো এইটার একটা সংক্ষিপ্ত নাম আছে যাকে আমরা বলি যে ডক্টরিন অফ রেস জেস্টে, মানে হচ্ছে একই ঘটনার অংশ। যেমন ধরেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাসায় ডাকাতি করার জন্য গেল, এখন সে যাওয়ার সময় যে গাড়ি ব্যবহার করছে, যাওয়ার পরে গিয়ে সেখানে কি করছে, দরজাটা ভাঙছে, ডাকাতি করে সে আসছে, আসার পর একটা দোকানের মধ্যে জিনিসপত্রগুলো সে রাখে, তারপরে সে তার জায়গায় চলে গেছে। এই যে ডাকাতি করতে যাওয়া, ডাকাতি করার সময়, ডাকাতি করে আসে জিনিসগুলা রাখা, টোটাল জিনিসটাই হচ্ছে একটা রেস জেস্টে। অর্থাৎ আপনি ডাকাতি করতে যাওয়ার সময় আনুষঙ্গিক সে কি কাজটা করছে, এবং ডাকাতি করার সময় সে অন্য কোনো অপরাধ করছে কিনা,
মালগুলা রাখার সময় কোথায় রাখছে, টোটাল জিনিসগুলার ব্যাপারে আদালতে কথা বলতে পারবেন। এটা প্রাসঙ্গিক, 6 ধারায় প্রাসঙ্গিক। এটাই হচ্ছে আমাদের রেস জেস্টে। এইভাবে একই রকম ভাবে যখন আপনি যেতে থাকবেন, আরো নানা প্রকার এরকম কিছু পাবেন, যেটা আমরা একটু পরে দেখতেছি। এরপরে কিছু জিনিস আছে যেটা আমাদের স্পেশাল প্রাসঙ্গিকতার মধ্যে আসে। যেমন একজন আসামি বা একজন বাদী বা বিবাদী ক্যারেক্টারটা কেমন, চরিত্রটা কেমন, এটাও প্রাসঙ্গিক বিষয়। দেওয়ানি মামলায় চরিত্র একদম যেমন আছে, দেখবেন যে কেউ কি করে, প্রতি রমজান মাস আসলে সে হজ করতে যায়, উমরা করতে যায়, বছরে 5 বার করে উমরা করে, হজ করে। তার বিরুদ্ধে যখন আপনি একটা সিভিল লিটিগেশন নিয়ে যাবেন, তখন এই দোহাই দিলে হবে না যে আমার মক্কেল কি একদম হাজী সাহেব কোনো প্রকার অপরাধ দুর্নীতি করতে পারে না। কারণ আমাদের আইনে বলতেছে যে দেওয়ানি মামলায় ক্যারেক্টারের কোনো প্রাসঙ্গিকতা নাই। আপনি হাজী সাহেব হন, আমার দেখার বিষয় না, টাকা পাবেন দিয়ে দেন। একই রকম ভাবে যখন ফৌজদারি মামলায় যাবেন, আবার তখন ফৌজদারি মামলার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি ভালো ক্যারেক্টার দাবি করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যখন ফৌজদারি মামলায় জামিন শুনানি হয়, তখন যিনি আসামি একিউজ পক্ষের আইনজীবী উনি নানা প্রকার ওই ব্যক্তির চরিত্র ভালো, সমাজে শান্তি শৃঙ্খলার বিনষ্ট করে না, সে দানশীল মানুষ, হজ উমরা করে, এইরকম অসংখ্য দলিল দেয়। তার মানে ফৌজদারি মামলা আপনি ভালো চরিত্র দাবি করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখনই কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় ভালো চরিত্র দাবি করবে, তো তখন অপরপক্ষ ওই ভালো চরিত্রের বিপরীতে একদম সমস্ত প্রকার কথাবার্তা নিয়ে আসতে পারবে। অর্থাৎ তখন রাষ্ট্রপক্ষ বলবে যে এই ব্যক্তি মানে যত প্রকার আমরা এক শব্দে বলি যে অপকর্ম করেছে, সবকিছু কিন্তু সে তুলে ধরতে পারবে। কিন্তু প্রাথমিক অবস্থায় তুলে ধরার কিন্তু তার কি ছিল না, কোনো সুযোগ কিন্তু তার ছিল না। তাহলে আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি চরিত্র যে কথাটা বললাম, তাহলে এই চরিত্র রিলেটেড মোটামুটি আমাদের সেখানে 52, 53, 54 এবং 55 টোটাল 4টার মতো সেকশন আছে। কিন্তু মূল থিমটা আপনি মনে রাখবেন যে মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক কিনা, যে অবশ্যই চরিত্র প্রাসঙ্গিক হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো প্রাসঙ্গিকতা নাই, কিন্তু আবার ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা আছে। আবার এরও ব্যতিক্রম আছে, বলতেছে যদি মানহানির মামলা হয়, টাকা পয়সা, ধরেন যে একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে কটূক্তি বলল, এখন আপনার কত টাকার মানহানি হইল, এটা যখন যাচাই করব, তখন আমরা ওই ব্যক্তির চরিত্র দেখতে পারি। যে একজন যদি ভালো, ধরেন যে ইসলামিক বক্তা হইল, তার একটা সুনাম আছে, আপনি তার বিরুদ্ধে কথা বলে মানহানি করছেন, তার ওই যে ভালো ক্যারেক্টার, তার টাকা পয়সা ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা কিন্তু আবার প্রাসঙ্গিক। তাহলে আপনি কোর জিনিসটা মনে রাখবেন যে চরিত্র কখনো প্রাসঙ্গিক হতে পারে, আবার কখনো প্রাসঙ্গিক নাও হতে পারে। এরপরে এক্সপার্ট অপিনিয়ন আছে কোন একটা বিষয় সম্পর্কে, ধরেন যে একজন তৃতীয় পক্ষ, যেমন একটা ধরেন যে ডিএনএ রিপোর্ট সম্পর্কে একজন ডক্টরের যে মতামত, সেটা অবশ্যই প্রাসঙ্গিক বিষয়। এটা ছাড়া কোনো একটা বিশ্বের বিভিন্ন স্পেশালাইজড আইনের বিষয় যদি কোনো একজন বিজ্ঞ আইনজীবী মতামত দেন, সেটা প্রাসঙ্গিক হইতে পারে। এটা ছাড়া কারো হাতের লেখাটা কেমন, বাস্তবিক এটা হাতের লেখা কিনা, এইরকম যে কোনো ব্যক্তির মতামত প্রাসঙ্গিক হইতে পারে। এর ছাড়া বিভিন্ন আদালতে যে রায়গুলো দেওয়া হয়, এই জাজমেন্ট গুলাও কোনো কোনো ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় না। তাহলে চরিত্র যেমন প্রাসঙ্গিক, তৃতীয় পক্ষের মতামতটাও প্রাসঙ্গিক, আদালতের রায়গুলাও প্রাসঙ্গিক। এরপরে হচ্ছে ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণাটা প্রাসঙ্গিক। কখন প্রাসঙ্গিক হবে, কখন হবে না। তো সহজে ডাইং ডিক্লারেশন নিয়ে আমাদের মধ্যে যে ভুল ধারণাটা আছে, মনে রাখবেন ডাইং ডিক্লারেশনে শুধু ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্বলিত বিবরণী প্রাসঙ্গিক, এর বাইরে অন্য কোনো বিষয় প্রাসঙ্গিক না। একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হয়তো অনেক মারছে, হসপিটালে সে শেষ বক্তব্য দিল যে আমাকে করিম সাহেব এবং তার লোকজন মারছে, এই কথাটাই প্রাসঙ্গিক। এখন সে যদি সেখানে অন্য কার কাছে কত টাকা পাবে, এর কাছে কোন জমি বন্ধক আছে, তার স্ত্রী কি হইলো, ছেলে মেয়ের কই হইলো, ওইগুলা ডাইং ডিক্লারেশন না। ডাইং ডিক্লারেশন মানে হইলো ওই ব্যক্তির মৃত্যুর কারণ জনিত যে কথা বলবে, ওইটাই হচ্ছে আমাদের ডাইং ডিক্লারেশন, আর শুধু ওই জিনিসটাই প্রাসঙ্গিক। এটা ছাড়া স্বীকৃতি বা এডমিশন যেটাকে আমরা বললাম, আমরা যদি কোনো জিনিস স্বীকার করে নিই, সেটা প্রাসঙ্গিক হতে পারে। এখন কতটুকু হবে কতটুকু হবে না, এটা সেকশন বাই সেকশন আমাদেরকে পড়তে হবে। এটা ছাড়া কেউ যদি কোনো অপরাধ স্বীকার করে, যাদেরকে আমরা আইনের ভাষায় বলি যে কনফেশন যদি করে, অপরাধ যদি স্বীকার করে, তার কি আইনগত প্রাসঙ্গিকতা আসবে? পুলিশের রিমান্ডে থাকাকালীন স্বীকার করলে আইনগত কোনো ভ্যালু নাই। পাশাপাশি যদি কেউ পুলিশ স্টেশনে গিয়েও কোনো কিছু স্বীকার করে,
তারও কোনো আইনগত ভ্যালু নাই। আবার এর ব্যতিক্রমও আছে, যদি তার স্বীকারোক্তির ভিত্তিতে কোনো আলামত পাওয়া যায়, তার স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো অপরাধের আলামত সেখান থেকে আসে, তাহলে সেখান থেকে সেটা প্রাসঙ্গিক হবে। এই রকম জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। পাশাপাশি বিশেষ কিছু পরিস্থিতিতে বিশেষ কিছু বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে। এই রকম প্রাসঙ্গিকতাগুলো আমাদেরকে সেকশন বাই সেকশন কিন্তু দেখতে হবে। তো এখন আমরা জাস্ট সামান্য একটা ওভারভিউ আগে দেখলাম যে সাক্ষ্য আইনটা কিভাবে পড়তে হবে। তো আপনিও অত গভীরে যাওয়ার আগে প্রথমে এইভাবে বোঝার চেষ্টা করবেন যে আমাদের সাক্ষ্য আইনটা আমি পড়বো কিভাবে। কারণ একটা জিনিস কিভাবে পড়বেন এটা যদি না জানেন, ওই টোটাল বইটা নিয়ে সারাদিন বসে থাকেও কিন্তু আপনার লাভ হবে না। এখন আমরা দেখি যে বাস্তবে আমাদের সাক্ষ্য আইনের মধ্যে যে সেকশন গুলা আছে, যে অধ্যায়গুলা আছে, পার্ট গুলা আছে, এগুলা নর্মালি আমরা কিভাবে মনে রাখবো। বেসিক নলেজটা একটু দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমরা অলরেডি যেটা বলে দিলাম যে 1868 সালে সর্বপ্রথম কি করা হয়েছিল, যে সাক্ষ্য আইন তৈরি করার জন্য প্রথম কমিশন তৈরি করা হয়, যে স্যার হেনরি মাইনের নেতৃত্বে যে কমিশন করা হয় এটাকে যে মাইন কমিশন বলা হয়। তবে উনি যে সাক্ষ্য আইনে ড্রাফট করেছিলেন এইটা ব্রিটিশরা মনে করেছে, আইনসভা মনে করেছে যে আমাদের অঞ্চলের জন্য গ্রহণযোগ্য না, এই জন্য এটার পরবর্তীতে তারা অগ্রসর হয় নাই। পরবর্তীতে 1871 সালে যেটা করা হয়, স্টিফেন এর নেতৃত্বে যে কমিশনটা করা হয়, জিএফ স্টিফেন, তার এই বর্তমান যে আমাদের সাক্ষ্য আইন তারই প্রণীত, এই জন্য সাক্ষ্য আইনের জনক বলা হয় আমাদের জিএফ স্টিফেনকে, এতটুকু মনে রাখবেন। এখন টোটালি আমাদের সাক্ষ্য আইনে দেখবেন যে 3টা পার্ট আছে, 11টা চ্যাপ্টার আছে, 167টা কি আছে, ধারা আছে। এখন পার্ট কাকে বলে, সেকশন কাকে বলে, এগুলো হচ্ছে আইনের বেসিক জিনিস। এগুলা একাধিক ভিডিও আমার আছে, অথবা আপনারা যে এলএলবি করেছেন এলএলবি জীবনেও পড়ার কথা। তারপরেও জাস্ট এতটুকু মনে রাখেন, আইনের মধ্যে সর্বপ্রথম ভাগ হয় পার্ট হিসাবে যে কোনো আইন। যেমন ধরেন যে আমাদের শিশুকাল, আমাদের যৌবনকাল এবং বৃদ্ধকাল 3টা পৃথক জিনিস। শিশুকালে আমরা এক প্রকার কর্মকাণ্ড করি, যৌবনকালে এক প্রকার কর্মকাণ্ড করি, এবং বৃদ্ধকালে এক প্রকার কর্মকাণ্ড করি। এই যে 3টা পার্টে আমাদের জীবনটা বিভক্ত, সেম একই রকম আইনের মধ্যে যদি এই রকম কিছু তারা দিতে চায়, তখন দেখবেন যে পার্ট পার্ট হিসাবে তারা ভাগ করে দেয়। এই জন্য সাক্ষ্য আইনটা তারা 3টা পার্টে বিভক্ত করেছে। আবার ওই পার্টগুলার মধ্যে যেমন ধরেন যে শিশুকালে আমরা একটা পার্ট নিয়েছি, এখন শিশুকালে আপনার জন্ম হয়েছে, আপনার নাম রেখেছে, এটা একটা চ্যাপ্টার হইতে পারে, অধ্যায়। এরপরে আপনি স্কুল জীবনে গিয়েছেন, স্কুলে পড়াশোনা করেছেন, এটা আরেকটা চ্যাপ্টার হইতে পারে। কলেজ ভার্সিটিতে পড়েছেন, আরেকটা চ্যাপ্টার হইতে পারে। তো এইরকম প্রতিটা পার্টের ভিতরে আবার পৃথক পৃথক চ্যাপ্টার থাকে। এমন যদি আমরা ওই যৌবনকালে ধরি, যে যৌবনকালে আপনি কোথায় চাকরি বাকরি করলেন একটা চ্যাপ্টার, কাকে বিয়ে করলেন একটা চ্যাপ্টার, কয়টা সন্তান হইলো একটা চ্যাপ্টার, কোথায় ঘুরতে গেলেন পৃথক একটা চ্যাপ্টার। তার মানে একটা পার্টের ভিতরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র পৃথক পৃথক জিনিস থাকে, যেগুলো চ্যাপ্টারে বিভক্ত করে। আর ওই চ্যাপ্টারের ভিতরে আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র আবার জিনিস করলেন, ওইগুলা সেকশনে বিভক্ত করে। তো যাই হোক, এখন আমরা জাস্ট এই যে পেনাল কোডের ভিতরে যখন আপনি মানব দেহ পড়বেন, পাশাপাশি আর সাক্ষ্য আইন যখন পড়বেন, তখন সর্ব অবস্থায় আপনি নিজের শরীরের সাথে একটু চিন্তা করবেন। এটা হচ্ছে, যদি আমরা বলি, মনে রাখার সবচেয়ে বেস্ট উপায়। আপনি যদি এইভাবে একবার মনে রাখে চেষ্টা করেন, 2 বছর 3 বছর যদি আপনি সাক্ষ্য আইন অথবা পেনাল কোড নাও দেখেন, তাও অটোমেটিক আপনি বলতে পারবেন যে কোন কোন অধ্যায় আছে, কোন কোন চ্যাপ্টার আছে, কি কি আছে। তাহলে মানব দেহ যখন আপনি পড়বেন পেনাল কোডে, আর এই সাক্ষ্য আইন পড়লে আপনার গোটা শরীরটা আপনি একবার অনুভব করার চেষ্টা করবেন। তো দেখেন যে আমরা প্রথমেই বললাম যে এটা 3টা পার্টে বিভক্ত। তো আমাদের এই সর্বপ্রথম মাথা থেকে গলা পর্যন্ত এইটা উপরের দিকে একটা আমরা পার্ট হিসাবে নিচ্ছি, এবং গলার নিচ থেকে ধরেন যে নাভি পর্যন্ত আমাদের দ্বিতীয় পার্ট, আর তার নিচে হচ্ছে আমাদের তৃতীয় পার্ট। এইটা এভাবে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে 11টা চ্যাপ্টার আছে, এটা যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি, অনেক দিন যাতে মনে থাকে।
আর অলরেডি যাদের বিভিন্ন কায়দায় আপনারা মুখস্থ করেছেন, আপনি সেটাই মনে রাখতে পারেন। এটা মনে রাখতে হবে এমন কিছু না, এটা শুধু তাদের জন্য যাদের মুখস্থ থাকে না। তো সর্বপ্রথম দেখেন, আমরা পার্ট ওয়ান এর মধ্যে আমাদের গলার উপর পর্যন্ত দেখি আমাদের দুইটা চোখ আছে, তো দুইটা চোখই হচ্ছে আমাদের দুইটা চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু পাচ্ছি আমরা প্রথম অংশে। চ্যাপ্টার ওয়ান আমাদের সাধারণ কথাবার্তা বলে 1 থেকে 4 পর্যন্ত জেনারেল আইনের নামটা কি, কোথায় প্রযোজ্য হবে না, এবং কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করে। এখানে আর বেশি কিছু কিন্তু নাই। দ্বিতীয় চোখে আমরা দেখি যে প্রাসঙ্গিকতা, চ্যাপ্টার টু আলোচনা করে। তাহলে আমাদের পার্ট ওয়ানে আমরা দুইটা জিনিস পাই, চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু। প্রথমে এই দুইটা মনে রাখবেন। তারপরের অংশ যখন আমরা যাই, দেখেন আমাদের দুইটা হাত আছে, এই কনুই পর্যন্ত কিন্তু আমাদের ভাগ আছে। তো আমরা যদি ডান দিক থেকে শুরু করি, চ্যাপ্টার থ্রি আমাদের এবং চ্যাপ্টার ফোর হচ্ছে আমাদের এক হাতে ডান হাতে, আর বাম হাতে হচ্ছে চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স। এইভাবে আপনি নিজে একবার অনুভব করার চেষ্টা করেন যে আপনার চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার ফোর, চ্যাপ্টার ফাইভ, চ্যাপ্টার সিক্স। এরপরে যদি শেষের অংশ যাই, আমাদের পায়ের ক্ষেত্র দেখেন, আপনি ডানের দিকে চ্যাপ্টার সেভেন এবং হাঁটু থেকে নিচ পর্যন্ত চ্যাপ্টার এইট, অন্য পায়ের মধ্যে চ্যাপ্টার নাইন এবং চ্যাপ্টার টেন। আর সর্বশেষ আমরা দুই পায়ের উপর দাঁড়াই, তো এটা 1+1 হচ্ছে আমাদের 11। এইভাবে আপনি প্রথমে জাস্ট চ্যাপ্টারটা নিজের শরীরের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, যে আমার চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার ফোর, চ্যাপ্টার ফাইভ, চ্যাপ্টার সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11। যখন দেখতেছেন যে আপনি খুব সহজেই পারতেছেন, তখন এবার ওই আপনি চ্যাপ্টার ওয়ানে কি আছে ওইটা একটু স্মরণ করার চেষ্টা করেন, যে চ্যাপ্টার ওয়ানে আমার আছে সাধারণ জিনিসপাতি, চ্যাপ্টার টু এ আছে আমার প্রাসঙ্গিকতা, চ্যাপ্টার থ্রিতে আছে আমার এটা, চ্যাপ্টার ফোরে আছে এটা। এইভাবে 1-2 বার ট্রাই করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে। এবং আপনি যে কোনো সময় যত ব্যস্তই থাকেন, অটোমেটিক বলতে পারবেন যে কোনটার মধ্যে কি আছে। এই পিডিএফটা আমরাও দিয়ে দিছি অলরেডি গ্রুপে, সেখান থেকে আপনি 1-2 বার নিজে একটু কলম দিয়ে ট্রাই করবেন, সেখান থেকে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। এখন আসি আমরা আমাদের সাক্ষ্য আইনের বেসিক কিছু জিনিস, যেটার মধ্যে টোটাল সাক্ষ্য আইনটা। অলরেডি এই জিনিসগুলো আপনারা পড়েছেন, কিন্তু তারপরে এটা যদি একবার বুঝে আপনি পড়েন, তাহলে আশা করি যে আপনার সবচেয়ে বেস্ট হবে, সর্ব অবস্থায় আপনি উপকৃত হবেন। আর যখন আমাদের মূল কোর্সটা শুরু হবে, সেখানে আমরা প্রতিটা সেকশন বাই সেকশন যেটা গুরুত্বপূর্ণ সেটা ডিটেইলে বিস্তারিত পড়বো, যেহেতু একটা ক্লাসে সম্পূর্ণ শেষ করা সম্ভব না। তো সাক্ষ্য আইনের মধ্যে আমরা যেটা বললাম, যে সর্বপ্রথম আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ডক্টরিন অফ ইস্টপল। তো ডক্টরিন শব্দটা সেখানে নাই, এটা জাস্ট যারা পরীক্ষা নেন বা পরীক্ষক তারা আপনাকে দিয়ে দিতে পারে, কিন্তু সেখানে শুধু ইস্টপল শব্দটা আছে। এখন এই যে প্রতিবন্ধকতা, এটা সম্পর্কে আপনার একটু বেসিক নলেজ যাতে থাকে, যে কত নাম্বার সেকশনে আছে, এটাও এমসিকিউ আসে, যে ইস্টপলের ধারণা পাওয়া যায় বা ইস্টপল কত নাম্বার সেকশনে আছে। তো মনে রাখবেন, ইস্টপল হচ্ছে সম্পূর্ণ সিভিল প্রকৃতির। তাহলে এইটাও আপনার একটা এমসিকিউ, যে ইস্টপলটা আমরা ফৌজদারি মামলায় প্রয়োগ করতে পারবো না। ইস্টপলটা আমাদেরকে সর্ব অবস্থায় দেওয়ানি মামলায় বা সিভিল লিটিগেশনে প্রয়োগ করতে হবে। এখন এই ডক্টরিন অফ ইস্টপল বা প্রতিবন্ধকতা, এটা কত নাম্বার সেকশনে আছে? 115 থেকে নিয়ে 116, 117, এই তিনটা জিনিস মনে রাখবেন। তাহলে সাক্ষ্য আইনের মধ্যে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই একটা জিনিস, এটা আপনি যতবারই রিভিশন দিবেন, বইটা খুলবেন, এই ডক্টরিন অফ ইস্টপলটা পড়ার চেষ্টা করবেন, একবার বুঝার চেষ্টা করবেন যে কি আছে ইস্টপলে। তো ইস্টপল যখন আপনি ডিটেইলে পড়তে যাবেন, বলে যে আপনার যদি কোনো প্রকার কথা অথবা আপনার কোনো প্রকার নীরবতা অথবা আপনার কোনো প্রকার ডিক্লারেশন, তিনটা জিনিস দেওয়া আছে। আপনি যদি বইটা খুলেন, আপনি একজন ব্যক্তিকে একটা কথা দিলেন যে আপনার জমিটা তার কাছে বিক্রি করবেন, তার থেকে কিছু টাকাও নিলেন, এইরকমই উদাহরণ দেওয়া আছে, যে পরে আপনি অস্বীকার করতে পারবেন না। তার মানে আপনি যে একটা কথা দিয়েছিলেন, এই কথার বিপরীতে ওই ব্যক্তি কি করছে, টাকা পয়সা জোগাড় করে আপনাকে দিচ্ছে, এখন আপনি অস্বীকার করলে তো হবে না। তার মানে আপনার কোনো ডিক্লারেশন, আপনার কোনো কথা অথবা আপনার কোনো নীরবতা, এই তিনটা জিনিস যদি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে কি করে আগ্রহী করে তোলে, আর ওই ব্যক্তি তার কাজটা করে ফেলে, তখন আপনি আর আপনার অবস্থান থেকে সরতে পারবেন না, তখন আপনি ইস্টপলে বারিত হবেন, আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই কনসেপ্টটা দেওয়া আছে, মূল জিনিস এটা। পরে 116 এবং 117 দুইটা সেকশন আমরা সেখানে পাবো। ওই দুইটা সেকশনে সামান্য কিছু কথাবার্তা বলে বলে যে, যেমন আপনারা যারাই ভাড়াটিয়া থাকেন, মেসে থাকেন মানুষ, একজন ভাড়াটিয়া সারা জীবনই ভাড়াটিয়া, এই জন্য আইনের ভাষায় বলা হয় যে টেনেন্ট ইজ অলওয়েজ টেনেন্ট।
আপনি যদি ভাড়াটিয়া থাকেন সারা জীবনই ভাড়াটিয়া, আপনি যদি ওই বাসাতে 100 বছরও থাকেন তারপরেও ভাড়াটিয়া। ওই জন্য বলা যে ভাড়াটিয়া মালিকের মালিকানা অস্বীকার করতে পারে না। যদি অস্বীকার করে তাহলে সে ইষ্টপলে বাড়িত হবে। তাহলে মূল জিনিস একটাই, 116 বলে যে ভাড়াটিয়া সারা জীবন ভাড়াটিয়াই থাকবে, সে কোনোদিন কি করতে পারবে না, মূল মালিকের মালিকানা অস্বীকার করতে পারবে না যতদিন সে ভাড়াটিয়া। সে যদি মালিকানা দাবি করতে চায় তাহলে সে সর্বপ্রথম ভাড়াটিয়া থেকে সে বাইরে যাবে, তারপরে সে মালিকানা দাবি করবে। এটা ছাড়া আমরা যদি দেখি যে কেউ যদি কাউকে কোনো প্রকার লাইসেন্স দেয়, লাইসেন্সটা কেমন, যেমন ধরেন যে আপনি কক্সবাজার গেলেন 2 দিন ওইখানে থাকবেন, এখন হোটেলে যে আপনি ভাড়াটা নেন, ওই হোটেলে আপনি যে থাকার অনুমতি পাচ্ছেন এটা একটা লাইসেন্স। এই লাইসেন্সের বিপরীতে আমরা কি করি, হোটেলে যে ভাড়া দেই প্রকৃতপক্ষে আইনের ভাষায় এটাকে বলে যে ট্যারিফ প্রদান করা। দেখবেন যে মোবাইল কোম্পানিগুলা, আমরা যে মোবাইলে কথা বলার জন্য টাকা পয়সা খরচ করি, এগুলাকে বলে যে ট্যারিফ, যে আপনি প্রতি মিনিট 1 টাকা হবে না 1.5 টাকা হবে। তার মানে এটা হচ্ছে লাইসেন্সের বিপরীতে তারা একটা ফি নেয়। তো এরকম বলতেছে যে যখনই আপনি কোনো সম্পত্তিতে কি করবেন, লাইসেন্স পাবেন ব্যবহার করার জন্য, যিনি আপনাকে লাইসেন্সটা দিলেন, মানে ওই আপনি হোটেলে গিয়ে 2 দিন থাকলেন তারপরে বললেন যে না আমি তো হোটেলের মালিক, ঠিক আছে, এইরকম আপনি করতে পারবেন না, কারণ যে আপনাকে লাইসেন্স দিছে তার লাইসেন্স আপনার অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। যদি করেও থাকেন বলবে যে না স্টপ হলে আপনি বাড়িতে হইলেন, আপনি এই কথা বলতে পারবেন না। এরপরে 117 যদি দেখি, সেখানে আমাদের অস্থাবর সম্পত্তি রিলেটেড বলে, মানে ধরেন আপনাকে যদি কেউ একটা কোনো চেক দেয়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট দেয়, আপনি এই কথা বলতে পারবেন না যে চেকটাতে যিনি আপনাকে দিয়েছে তার মালিকানা, তার ওই চেকটাতে সই করার অধিকার আছে কিনা, এরকম কথাবার্তা আপনি বলতে পারবেন না। তো মূল জিনিস যদি আমরা দেখি, ইস্টবলের ক্ষেত্রে 3টা সেকশন আসে, সর্ব অবস্থায় বারবারই আপনি এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। আর ইস্টবলটা হচ্ছে আমাদের সিভিল নেচারের, সিভিল প্রকৃতির, এই জিনিসটা মনে রাখবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য আইনের মধ্যে, আমরা একদম 100% গুরুত্বপূর্ণ যেটা আপনাকে পড়তেই হবে সেই কয়েকটা জিনিস এবং কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করতেছি সাক্ষ্য আইন থেকে। 6 নম্বর সেকশন যেটাকে আমরা বলি যে রেস জেস্টে, যেটা বললাম এই ডক্টরিনের নামটাও মনে রাখবেন। আর পাশাপাশি সেম ট্রানজেকশন বেয়ারেক্টের মধ্যে যদি আপনি দেখেন, বাংলায় পড়ে তো আপনার লাভ হবে না, এগুলো আপনি বাংলায় পড়ে খুঁজে পাবেন না। দেখেন যে 6 নম্বরে একটা শব্দ দেওয়া আছে যে সেম ট্রানজেকশন, মানে একই ঘটনার অংশ। তো এই জিনিসটা আপনাকে একটু ভালো করে পড়তে হবে যে সেম ট্রানজাকশন বা একই ঘটনার অংশ হচ্ছে আমাদের 6 নম্বর সেকশনে, যাকে আইনের ভাষায় আমরা একটা ডক্টরিন বলি। আর অনেকেই প্রশ্ন করেন যে ডক্টরিন মানেটা কি। ডক্টরিন মানে হচ্ছে একটা সিদ্ধ নীতি, মানে যে জিনিসটা ব্যবহৃত আসছে, যেটা সবাই মানে, যেটা সর্বজন স্বীকৃত। যেমন আমরা বলি যে এটা আদালতের প্র্যাকটিস, আদালতে এইরকমই হয়। তো আইনের যে প্র্যাকটিস, আইনের যে ন্যাচারালগত যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের ডক্টরিন। তাহলে সেম ট্রানজাকশন, এটাকে বলি আমরা যেই ডক্টরিন অফ রেস জেস্টে। এর মূল জিনিস কি, এর মূল জিনিসটা হচ্ছে যে একটা ঘটনার সাথে যে জিনিসটা একই সময়ে একই স্থানে অথবা ভিন্ন সময় ভিন্ন স্থানে, যেমন ধরেন যে একজন আরেকজনকে মারার জন্য একটা পিস্তল ক্রয় করছে ধরেন আজ থেকে 1 মাস আগে, আর আজকে সে ঘটনাটা ঘটাইছে। এই সে যে পিস্তল ক্রয় করছে, টাকা কোথায় পাইলো, কোন দোকান থেকে ক্রয় করলো সেইটা, আর আজকে যে সে পিস্তল ব্যবহার করলো, দুইটা একই ঘটনারই কিন্তু অংশ। তো এইটা আমরা রিলেট করতে পারি 6 নম্বর সেকশনে, যাকে আমরা বলি যে রেস জেস্টে। তো এই জন্য এই জিনিসটা একটু মনে রাখবেন, দুইটা কনসেপ্ট। 3 নম্বর যে কনসেপ্টটা আপনি পাবেন এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের আইডেন্টিফিকেশন পেরেড। বিশেষত দেখবেন যে বিভিন্ন ছবি, সিনেমায় ধর্ষণ মামলা অথবা ইপটিজিং এর মামলায় সেখানে 4 জন 5 জন 6 জন থাকে, অথবা রাতের বেলা কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে, জোরপূর্বক ধর্ষণ করলে পরবর্তীতে ওই আসামিদের আইডেন্টিফাই করা কিন্তু খুব একটা কঠিন। কারণ কে কে ছিল এইটা জানার জন্য যখন যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে কি করা হয়, বাইরে থেকে ওই আসামিকে দেখানো হয় যে এদের মধ্যে থেকে কে কে। তো এখন অনেক ক্ষেত্রে আসামি মিথ্যা কথাও বলতে পারে, তো এই জন্য পুলিশ যে কাজটা করে সেটা হচ্ছে যে যে আসামিটাকে গ্রেফতার করছে তার সাথে আরো 2 জন ভালো লোককেও কিন্তু ওর সামনে একই ড্রেসে দিয়ে দেয়, যে যাতে এই 3-4 জনের মধ্যে প্রকৃত কে আসামি, প্রকৃতপক্ষে ওই মহিলার সাথে কে অপরাধটা করছে, যাতে ওই মহিলা চিনতে পারে। এই যে কার্যক্রম, এটাকেই বলে আইডেন্টিফিকেশন প্রেড। তো এটা আপনি সরাসরি ধারাটাও মনে রাখবেন যে 9 নম্বর ধারা,
এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন প্রেড, এটার মানে হচ্ছে যে শনাক্ত করা। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা সাক্ষ্য আইনে কি পড়ছি যে সব সময় প্রাসঙ্গিক জিনিস কথাবার্তা বলতে হবে, প্রাসঙ্গিকতার বাইরে কিছু বলা যাবে না। এর বিপরীতটা হচ্ছে আমাদের 11 নম্বর ধারা, এটা বলে যে প্লি অফ এলিবি। এর মানেটা হচ্ছে যে আমি ঘটনার সময় সেখানে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। যেমন ধরেন যে একটা হত্যা সংঘটিত হয়েছে ঢাকা শহরে, এখন ক নামক ব্যক্তিকে করা হয়েছে আসামি। এখন সে বলতেছে যে ভাই আমি তো ওই দিন বাংলাদেশেই ছিলাম না, আমি ছিলাম আমেরিকাতে। এখন সে যে এই দাবিটা তুলতেছে, তো সাক্ষ্য আইনের মধ্যে তো আমাদেরকে প্রাসঙ্গিকতা আনতে হবে। তো এই 11 নম্বর সেকশন বলতেছে যে যেইটা কোনোভাবেই আমরা রিলেট করতে পারতেছি না সাক্ষ্য আইনে, সেটা 11 ধারায় প্রাসঙ্গিক হবে। এইটাকে আইনের ভাষায় বলে যে প্লি অফ এলিবি, মানে ঘটনার সময় আমি সেই স্থানে বা সেই জায়গায় আমি ছিলামই না। তাহলে 11 ধারার অধীনে সে কি পাবে? পার পেয়ে যাবে। এরপরে যেটা ডাইং ডিক্লারেশন, অলরেডি আমরা আপনাদেরকে 32 ধারা রিলেটেড বলে দিয়েছি যে মৃত্যুকালীন ঘোষণা শুধু ওই ব্যক্তির মৃত্যুর কারণ রিলেটেড হবে, এর বাইরে অন্য কথাবার্তা ডাইং ডিক্লারেশন হিসেবে স্বীকৃতি পাবে না। এই জিনিসটা মনে রাখবেন। এরপরে সাক্ষ্য আইনের মধ্যে কিছু আমরা প্রিজাম্পশন পাবো, ধারণা পাবো, সেটা হচ্ছে দলিল সম্পর্কে। এখন এই প্রিজাম্পশন এবং দলিল সম্পর্কে ধারণার জন্য আমাদেরকে অনেকগুলা সেকশন আছে, যেগুলা সেকশন বাই সেকশন আপনাকে পড়তে হবে। এর মধ্যে দুইটা শব্দ পাবেন, একটা পাবেন যে শেল প্রিজাম্পশন, আর একটা হবে মে প্রিজাম্পশন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে বিচারকের কাছে যখন আমরা কি করব, একটা দলিল একটা ডকুমেন্ট যখন সাবমিট করব, তো বিচারককে এই সেকশন বলতেছে যে ওই দলিলটা সম্পর্কে আপনার ধারণাটা কি, মনের ভাবটা কি। তো এইটা তাকে উপর ক্ষমতা না দিয়ে আইনই বলে দিচ্ছে যদি এইটা এইরকম হয়। যেমন ধরেন যে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সাবমিট করলেন, তো বিচারক কি ধারণা করবে? আইন বলতেছে যে আপনার ধারণার কাজ নাই, আপনি এখানে শিল প্রিজাম্পশন করেন যে না, পাওয়ার অফ অ্যাটর্নিটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা ছাড়া যেমন ধরেন যে আপনি যদি 30 বছরের পুরাতন একটা দলিল আদালতে সাবমিট করেন, তো আইন বলতেছে আপনি মে প্রিজাম্পশনে যান। যদি ডিজিটাল একটা রেকর্ড আপনি 5 বছরের পুরাতন সাবমিট করেন, আদালত বলতেছে মে প্রিজাম্পশনে যান। এখন এই সেল প্রিজাম্পশন আর মে প্রিজাম্পশনের মধ্যে এবং কনক্লুসিভ প্রুফের মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা প্রথম দিকে আলোচনা করে। সেল প্রিজাম্পশন মানে হচ্ছে যে বিচারক এই ব্যাপারে স্বাভাবিকভাবে আপনাকে কোনো প্রশ্ন করতে পারবে না, যে এটা এরকম হইতে পারে না, এইসব কিছু করতে পারবে না। অপরপক্ষ তবে এটা খণ্ডন করার জন্য আদালতে দরখাস্ত দিতে পারে। কিন্তু যদি মে প্রিজাম্পশন হয়, তাহলে প্রথমেই বিচারক বলতে পারে যে না, এইটা আগে আপনি প্রমাণ করেন যে এই দলিলটা ঠিক আছে। কিন্তু যখন আইন বলে দিবে যে না, পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে সেল প্রিজাম্পশন, তাহলে বিচারক নিজে থেকে আর আপনাকে বলবে না যে এটা আপনি প্রমাণ করেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বৈধ, এটা যথাযথভাবে হইছে। কিন্তু অপরপক্ষ সে প্রশ্ন তুলতে পারে, উপযুক্ত প্রশ্ন তুলতে পারে সেল প্রিজাম্পশনে, কিন্তু বিচারক নিজে থেকে কোনো পক্ষকে প্রশ্ন তুলতে পারবে না। আর আরেকটা আমরা পাবো কনক্লুসিভ প্রুফ। সেটা হচ্ছে যে আমরা সাক্ষ্য আইনের 112 ধারায় জানি, যেমন ধরেন যে যারা বিয়ে শাদী করেছেন, আপনি বিয়ে শাদী করছেন, আপনি স্ত্রীর সাথে বসবাস করেন, আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে। তো আইনের কনক্লুসিভ প্রুফ হচ্ছে যেহেতু আপনারা বিয়ে শাদী করেছেন, একই সাথে থাকেন, আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে, এটার বাবা আপনিই হবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এখন সেটা ভিন্ন জিনিস। একজন পুরুষ যদি অস্বীকার করতে চায়, আইন বলতেছে যে আপনি তাহলে প্রমাণ করেন ওই মহিলা যখন গর্ভবতী হওয়ার সময় ছিল, সন্তানটা কনসেপ্ট করছে, তখন আপনি তার সাথে তার কাছে প্রবেশ করার, তার কাছে যাওয়ার আপনার কি ছিল না, অবস্থা ছিল না, এটা আপনি প্রমাণ করেন। এই রকম আমরা 112 ধারায় তখন আমরা সেখানে লেজিটিমেসি পাবো, যে সন্তানের বৈধতা, দান সম্পর্কিত জিনিসগুলা পাবো। তো ওইটা হচ্ছে আমাদের কনক্লুসিভ প্রুফ। যদি আমরা প্রমাণ করতে পারি বিয়েটা বৈধ, তাহলে ছেলেটা পিতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এমনকি সেখানে বলা আছে যদি তার তালাকও হয়ে যায় এবং ওই মহিলা যদি অবিবাহিত থাকে, তালাকের পর থেকে 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান প্রসব হয়, তাহলে আইন বলতেছে যে ওই সন্তানের বাবা হবে এই যে স্বামী তাকে তালাক দিছে, সেই হবে বাবা, কোনো প্রশ্ন করা যাবে না। এখন ওই ছেলে বা ওই স্বামী যদি অস্বীকার করতে চায়, তাকে তখন আদালতে বার্ডেন অফ প্রুফ তার কাছে আসবে, সে প্রমাণ করবে যে আমি তার সাথে দৈহিক মিলনে কি হই নাই, আবদ্ধ হই নাই। তাহলে এই প্রিজাম্পশন অফ ডকুমেন্টে অনেকগুলা সেকশন আছে, যেগুলো আপনি শুধু কিওয়ার্ড আকারে ওয়ান বাই ওয়ান করে পড়তে হবে। এরপরে যদি আমরা যাই, এরপরে আমাদের প্রিজাম্পশন বাই কোর্ট, আদালত নিজে থেকেও কিছু বিষয়ে ধারণা নিতে পারে।
তাহলে আমরা ৭৯ থেকে ৯০ পর্যন্ত জানি যে আইনে ঠিক করে দিচ্ছে কোন দলিল সম্পর্কে বা কোন ডকুমেন্ট সম্পর্কে কি ধারণা নেওয়া হবে। আর এইখানে আমাদের বলতেছে ১১৪ ধারার মধ্যে মে প্রিজাম্পশন আমরা পাবো। যদি আপনি ১১৪ নাম্বার ধারা খুলেন, সেখানে আপনি মে প্রিজাম্পশন পাবেন। কিছু জিনিস সম্পর্কে সেখানে ধারণা দেওয়া আছে। যেমন ধরেন যে আদালত আপনাকে একটা দলিল উপস্থাপন করার জন্য বলছে, আপনি উপস্থাপন করেন নাই। তো আদালত ধরে নিতে পারে দলিলটা উপস্থাপন করলে আপনার বিপক্ষে যাইতো, ওই জন্য আপনি উপস্থাপন করতেছেন না। আদালত আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি উত্তর দিচ্ছেন না। তো আদালত মে প্রিজাম্পশনে যাইতে পারে, উত্তর দিলে আপনার বিপক্ষে যাবে, এই জন্য আপনি কি করতেছেন না, আপনি উত্তর দিচ্ছেন না। তো এইরকম ১১৪ ধারার মধ্যে কিছু মে প্রিজাম্পশন আছে, যেটা আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এখন আসি আমরা এডমিশন রিলেটেড, খুবই গুরুত্বপূর্ণ। এডমিশন রিলেটেড অনেকগুলো সেকশন আছে। এডমিশনটা মনে রাখবেন, এডমিশন হচ্ছে আমাদের সিভিল প্রকৃতির বিষয়। যেমন আমরা মার্ডার পড়েছি, যারা পেনাল কোড পড়েছেন, পেনাল কোডের মধ্যে আমরা কালপেবল হোমোসাইডের ভিতরে সবচেয়ে জঘন্য যেটা, সেটাকে বলি যে মার্ডার। যারা এই মার্ডার এবং কালপেবল হোমোসাইডের পার্থক্য জানেন, যে সমস্ত যে মানুষের যে মারা যাওয়া পরপার্সকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সেটা কালপেবল হোমোসাইড হইতে পারে, মার্ডারও হইতে পারে। তো মার্ডার শুধু সেগুলাই হয় যেগুলো খুবই জঘন্য, যেগুলোর মধ্যে আমরা মার্ডারের কিছু উপাদান পাই। তার মানে সকল মৃত্যুই কালপেবল হোমোসাইড হয় অন্যায়ভাবে, তার মধ্যে কিছু মৃত্যু হয় কি মার্ডার। সেম একই রকম ভাবে সমস্ত স্বীকারোক্তি কি অ্যাডমিশন, এটা মনে রাখবেন, সমস্ত টোটাল স্বীকারোক্তিটাই অ্যাডমিশন। তো ওই অ্যাডমিশনের ভিতরে যেগুলা কনফেশন হয় সেটা হচ্ছে অপরাধ। যেমন করিমের সাথে আপনার চুক্তি ছিল, আপনি স্বীকার করছেন, এটা কি, এটা হচ্ছে এডমিশন। সিভিল প্রকৃতির যে এডমিশন গুলা, সেগুলাই শুধু এডমিশন থাকবে। কিন্তু যখনই সেটা বাংলাদেশের প্রচলিত আইনে কোনো অফেন্স সম্পর্কে আপনি স্বীকার করবেন, এডমিশন নিবেন, যে আপনি রহিম সাহেবকে থাপ্পড় মারছেন, রহিম সাহেবের টাকা পয়সা চুরি করছেন, এই যে অপরাধের স্বীকারোক্তি, এটাকেই হচ্ছে কনফেশন। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে এডমিশনের ভিতরেই হচ্ছে আমাদের কনফেশন, কনফেশন পৃথক কিছু না। এডমিশনের টোটাল কনসেপ্টটা হচ্ছে আমাদের সিভিল প্রকৃতির। আর ওই সিভিল প্রকৃতির মধ্যে যেইটা আমাদের অপরাধ বা ক্রাইমের স্বীকারোক্তি, ক্রাইমের এডমিশন, তখন তাকে আর আমরা এডমিশন বলি না, তখন সেটা হয়ে যায় কনফেশন। এখন আসি, এডমিসিবিলিটি বলে একটা জিনিস পাবো, যে কোন জিনিসটা গ্রহণযোগ্য হবে আর কোন জিনিসটা আমাদের গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে যে দেখেন, আদালতে আপনি চাইলে, আমরা যেটা বললাম, সমস্ত কিছু হিসাবে সাক্ষী নিয়ে আসতে পারবেন না, সমস্ত ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে নিয়ে আসতে পারবেন না। কোন জিনিসটাকে পারবেন আর কোন জিনিসটাকে পারবেন না, এই জিনিসটা আপনাকে কি করতে হবে, এই এডমিসিবিলিটি আপনাকে ঠিক করে দিবে। আর এই এডমিসিবিলিটি কে ঠিক করবে? এইটা ঠিক করবে বিচারক। আপনি একটা যে কোনো মামলা রিলেটেড নানা প্রকার তথ্য উপাত্ত দিচ্ছেন, যে করিম সাহেব কি খুবই খারাপ লোক, সে ওই রহিম সাহেবের টাকা পয়সা মেরে দিয়েছে, আরেকজনের সম্পত্তি দখল করছে, কিন্তু দেখা গেল যে আপনার মামলা হইলো সিভিল প্রকৃতির। তখন আদালত বলবে যে সে কার টাকা মারলো, কার সম্পত্তি দখল করলো, ওইগুলা এই সিভিল মামলায় এডমিসিবল না, কারণ চরিত্র প্রাসঙ্গিক না, এডমিসিবিলিটি সেখানে আসবে না। তো এরকম কিছু সেকশন আছে, সেখান থেকে আমরা জানতে পারবো যে কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা মূল কনসেপ্ট হচ্ছে যে বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়ভার কার। তো মনে রাখবেন, আমরা প্রথমে বলে দিয়েছি যে দেওয়ানি মামলায় যিনি মামলা করেন 100% তাকে প্রমাণ করতে হয় না, তার প্রমাণের 100% বাধ্যবাধকতাও না। এমনকি দেওয়ানি মামলা যদি আপনি 51% প্রমাণ করতে পারেন, তাতে আপনি মামলা জিততে পারেন, কোনো সমস্যা নেই, 100% প্রমাণ করার কোনো দরকারও নাই। কিন্তু ফৌজদারি মামলা একদম আপনাকে বিয়ন্ড ডাউট 100%, একদম কোনো প্রকার সন্দেহ ব্যতি রেখেই প্রমাণ করতে হবে। তো এই জন্য দেখেন যে অনেক আসামি আমরা জানি সে অপরাধী, তারপরও সে খালাস পায়, একটাই কারণ, আইনের মূল কনসেপ্ট হচ্ছে যে ফৌজদারি মামলায় কোনো প্রকার সন্দেহ থাকা যাবে না, বিয়ন্ড ডাউট প্রতিটা মামলা প্রমাণ করতে হবে। আর দেওয়ানি মামলায় প্রবাবিলিটি, মানে আপনি 60%, 70%, অর্থাৎ 5টা ইস্যু গঠন করা হয়েছিল, আপনি 4টা প্রমাণ করতে পারছেন, একটা পারেন নাই, আপনি মামলা জিততে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর একটা যেটা কনসেপ্ট আমরা অলরেডি বলে দিয়েছি, যে লেজিটিমেসি অফ চাইল্ড বা সন্তানের বৈধতার 112 নম্বর ধারা, এটার ক্ষেত্রে ওই বারবারই ওই জিনিসটা মনে রাখবেন, যে একটা বৈধ বিবাহের মধ্যে যে সন্তান আসবে তারা বৈধ সন্তান, সেই সন্তান উত্তরাধিকারী সবকিছু দাবি করতে পারবে। এবং তালাক হয়ে গেলে 280 দিনের মধ্যেও যদি সন্তান হয়, সেও বৈধ সন্তান।
আর যদি ওই পুরুষ অস্বীকার করতে চায় যে এ আমার সন্তান না, তাহলে ওই পুরুষকেই প্রমাণ করতে হবে, বার্ডেন অফ প্রুফ ওই পুরুষের উপর আসবে। সে আদালতে প্রমাণ করবে যে এই মহিলা যখন কনসেপ্ট করতেছিল তখন তার পক্ষে তার সাথে দৈহিক মিলন হওয়ার সম্ভাবনা ছিল না। এটা কেমন, যেমন ধরেন যে একজন মানুষ দেশের বাইরে থাকে, তার স্ত্রী দেশে থাকে, বিবাহটা বৈধ। এখন ওই স্ত্রী যদি প্রেগনেন্ট হয়, ওই পুরুষ প্রমাণ করতে পারবে যে আমি তো দেশেই ছিলাম না, আমি বাংলাদেশে আসি না, অতএব এই সন্তান আমার না, আমি এর লেজিটিমেট পিতা না। অতএব ওই সন্তান কোনোদিনই এই পিতার কোনো কিছু দাবি করতে পারবে না। তবে এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, লেজিটিমেসি এক জিনিস, আর হচ্ছে যে প্যাটার্নিটি এক জিনিস। আমরা সবাই জানি ডিএনএ টেস্ট করলে আপনি বলতে পারবেন যে আসলে তার বাবাটা কে। যেমন আওয়ামী লীগের এমপি ছিল বদি কক্সবাজারের, তো তার একটা অবৈধ সন্তান বলেছিল, সে কিন্তু বারবার আদালতে মামলা করছে, এখনো মামলা চলতেছে পিতৃত্ব দাবি করে। কিন্তু সমস্যা হচ্ছে এই ধারা ওই ছেলেটাকে আগাইতে দেয় না, কারণ সে ডিএনএ টেস্ট করে তার পিতৃত্ব দাবি করতে পারবে না। কারণ সেটা প্যাটার্নিটির ক্ষেত্রে লেজিটিমেসি হয়েছে, সর্বপ্রথম বিবাহটা আগে বৈধ হইতে হবে, যে তার মায়ের সাথে ওই বদি সাহেবের বিবাহ হয়েছিল কিনা। যদি বিবাহটা সে প্রমাণ করতে পারে, তাহলেই সে লেজিটিমেস একটা সন্তান হবে, তার সম্পত্তি দাবি করতে পারবে। শুধুমাত্র ডিএনএ টেস্টের মাধ্যমে লেজিটিমেসি পাওয়া যাবে না, পিতৃত্ব আপনি ডিএনএ টেস্ট করে পাইতে পারেন, আর লেজিটিমেট না হইলে আইনগতভাবে সম্পত্তি দাবি করতে আপনি পারবেন না। এমনকি ধর্মীয় ভাবেও বাংলাদেশে আমাদের হানাফি ল অনুযায়ী যারা জারজ সন্তান হয়, জারজ সন্তান বলতে যে বিবাহ বহির্ভূত যে সন্তান, ওই সন্তানরা শুধু মায়ের দিক থেকেই সম্পত্তি পায়, বাবার দিক থেকে কিছু পাবে না। তো এই জন্য একটা বৈধ সন্তানের মেইন জিনিসটা হচ্ছে লেজিটিমেস হইতে হবে, একদম আপনার বৈধ বিবাহের মাধ্যমে সন্তানটা আসতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। এরপরে ১১০ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, দেওয়ানি মামলার একদম মেরুদণ্ড বলতে পারি, যে মালিকানা প্রমাণ করার কার দায়িত্ব। তো আইন বলতেছে যিনি একটা সম্পত্তির দখলে আছেন, যেমন আজকে আপনি যেই বাড়িতে বসে এই ভিডিওটা দেখতেছেন, আইন বলবে যেহেতু আপনি এখানে শান্তিপূর্ণ দখলে আছেন, সম্পত্তির মালিক আপনি। যেই ব্যক্তি দাবি করবে যে এই সম্পত্তি আমার, সেই আদালতে প্রমাণ করবে যে সে কিভাবে মালিক। সে আপনাকে এইটা বলতে পারবে না যে আপনার দলিলটা দেন, কবে কিভাবে কার কাছ থেকে কিনছেন, এইসব বলার তার অধিকার নাই। ওই জন্য গ্রাম্য সালিসে দেখবেন যে আপনাকে আসে বলে যে আপনি দলিল দেন, কিভাবে মালিক হইলেন। আইন বলতেছে যে না, যে দাবি করবে সে প্রমাণ করুক, যিনি সম্পত্তির দখলে আছেন উনিই দখলে থাকবেন, আমরা ধরে নিব উনিই মালিক। তাইলে ওনারশিপ প্রমাণ করবে সে, যে ওনারশিপ অস্বীকার করবে। এর পাশাপাশি আরেকটা কনসেপ্ট হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশন। যেমন স্বামী স্ত্রী পরস্পরের মাঝে দুঃখের সুখের অসংখ্য গল্প করে, তো বলতেছে একটা বিবাহ যখন বিদ্যমান থাকবে, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে যে কথাবার্তাগুলা হয়, এই কথাবার্তাগুলা প্রটেক্টেড থাকবে। মানে স্ত্রী চাইলেও কোনো আদালতে বলতে পারবে না, বলতে চাইলেও বিচারক বলতে দিবে না, স্বামী চাইলেও বলতে পারবে না, আর যদি কোনো স্বামী বলতেও চায়, আদালত বলবে যে না, এটা হচ্ছে একটা প্রিভিলেজ কমিউনিকেশন, আমরা এগুলো শুনতে পারবো না, এটা আদালতে অ্যাডমিসেবল না। এমন ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কর্মকর্তাদের মধ্যে যে সমস্ত যোগাযোগ হয় নানা প্রকার কারণবশত, যেমন ধরেন যে ডিসি সাহেবদের মাঝে বিভিন্ন প্রকার আদেশ, বিভিন্ন প্রকার অর্ডার এদিক সেদিক হচ্ছে, কোথায় কি ঘটবে না ঘটবে, যেগুলা হচ্ছে যে অফিসিয়াল কমিউনিকেশন। তো এইগুলা আদালতে কি করা যাবে না, এগুলা আদালতে প্রকাশ করা যাবে না, বা প্রকাশ করতে চাইলেও আদালত বলবে যে না, এই যে কমিউনিকেশন গুলা, এগুলা হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশন, আমি সাক্ষ্য হিসাবে নিতে পারবো না। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, হচ্ছে কম্পিটেন্সি অফ উইটনেস। এটার তিনটা ধারা আছে, ১১৮, ১১৯ এবং ১২০। এই তিনটা ধারা খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো একটা থেকে কি সব সময় প্রশ্ন আসে। ১১৮তে বলে যে কে সাক্ষ্য দিতে পারবে। তো আইন বলতেছে যে সাক্ষ্য দেওয়ার নির্দিষ্ট কোনো বয়স নাই, সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, চাই সে অল্প বয়স্ক হোক অথবা সে অতি বয়স্ক হোক, তাতে কোনো সমস্যা নাই। তবে সমস্যা একটাই, যদি অতি অল্প বয়স্ক হওয়ার কারণে সে প্রশ্ন না বুঝতে পারে, অথবা অতি বয়স্ক হওয়ার কারণে যদি সে প্রশ্ন না বুঝতে পারে এবং তার মোতাবেক যদি উত্তর দিতে না পারে, তবেই সে অযোগ্য হবে। না হইলে সমস্ত ব্যক্তি সবাই সাক্ষ্য দিতে পারবে, যে প্রশ্ন বুঝতে পারে এবং সেই মোতাবেক উত্তর দিতে পারে, সবাই সাক্ষ্য দেওয়ার যোগ্য হবে। তাহলে সাক্ষীর নির্দিষ্ট কোনো যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখলাম বয়স নাই, যে কোনো বয়সের ব্যক্তি যে কোনো সাক্ষী দিতে পারবে। এরপরে বলে যে ডাম উইটনেস বা আনএবল টু কমিউনিকেট, যারা কথা বলতে পারে না, এরকম ব্যক্তি সাক্ষ্য হইতে পারবে কিনা, বলতেছে যে কোনো সমস্যা নাই,
সে হয়তো ইশারার মাধ্যমে অথবা লিখিত আকারে অথবা ভিজুয়ালি কোনোভাবে সে কি করতে পারবে, সাক্ষ্য দিতে পারবে। সে যেটা জানে যদি লিখতে পারে, লিখিত আকারে দিলে ওইটা আমরা একটা ওরাল এভিডেন্স হিসাবে নিব, তবে সে কি হবে, একজন যোগ্য সাক্ষী হবে। এরপরে 120 বলে যে স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে আসবে কিনা। বলতেছে যে সিভিল মামলায়, দেওয়ানি মামলায় স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে পরস্পরের পক্ষে যোগ্য সাক্ষী। এটা আবার কেমন? যেমন ধরেন যে আমি করিম সাহেবের কাছ থেকে 1 লাখ টাকা হাওলাত নিছি। এখন ওই টাকা হাওলাত নেওয়ার সময় করিম সাহেব ছিল, তার স্ত্রী ছিল সাক্ষী, পাশাপাশি ছিল। এখন এই করিম সাহেব যখন মামলা করবেন, আমি তার টাকা পয়সা দিচ্ছি না, তো করিম সাহেব তার স্ত্রীকে কি করতে পারবেন, আমার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এই সেকশনটা এখানে আনার মেন কারণটা হচ্ছে যে আমাদের যারা হিন্দু ধর্মের লোক আছে, এদের একটা কনসেপ্ট হচ্ছে যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অর্থাৎ মহিলাকে বিয়ে শাদী করে, তখন এদের দুইটা দেহ একটা দেহ হয়ে যায়, দুইটা আত্মা একটা হয়ে যায়, অর্থাৎ এদের দুইজন আর দুইজন থাকে না, একটার মধ্যে একটা হয়ে যায়, অর্থাৎ আত্মার সাথে আত্মার মিলন, অস্থির সাথে অস্থির মিলন হয়ে যায়। আইন বলতেছে যে এই কনসেপ্টটাকে খণ্ডন করে বলতেছে যে না, স্বামী স্ত্রী পরস্পরের জন্য পরস্পরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী, পৃথক দুইটা শর্তা, একটা শর্তা না। তবে যদি ফৌজদারি মামলা হয় একটু ব্যতিক্রম। ফৌজদারি মামলায় বলতেছে যে আপনি কি করতে পারবেন না, কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে মামলা, স্বামীর পক্ষে আপনি নিয়ে আসতে পারবেন না, তার স্বামীর জন্য মামলা দেওয়ার জন্য নিয়ে আসতে পারবেন না। এর মূল কারণ একটাই, পেনাল কোড যখন আপনি পড়েন, পেনাল কোডে 52 ধারা বলে একটা হারবারিং বলে ডেফিনেশন পাবেন। ওইখানে বলে যে কোনো অপরাধীকে যদি কেউ অপরাধ করার পরে নানা প্রকার সহায়তা করে, অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে পালিয়ে যেতে সহায়তা করে, ওইটা একটা অপরাধ, তবে স্বামী স্ত্রী ব্যতীত। মানে স্ত্রী যদি তার স্বামীকে টাকা পয়সা দিয়ে ভাগায় দেয়, এটা কোনো অপরাধ না। এমনকি কোনো স্ত্রী প্রকাশ করতে বাধ্য না তার স্বামী কোথায় লুকিয়ে আছে, একই রকম ভাবে স্বামীও প্রকাশ করতে বাধ্য না স্ত্রী যদি কোনো অপরাধ করে। ওই হারবারিং এর জিনিসটা এখানে নিয়ে আসে, বলতেছে যে সিভিল মামলায় দুইজন তো যোগ্য সাক্ষী, কিন্তু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, স্বামী স্ত্রীকে পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করতে পারবো না। যদি করি 120 ধারায় ওই সাক্ষীটা অযোগ্য হবে। তাহলে এই 3টা সেকশন আপনি বারবারই পড়বেন, গুরুত্ব সহকারে পড়বেন, যে সাক্ষীর কম্পিটেন্সিটা কি। যে কোনো বয়সের ব্যক্তি সাক্ষ্য দিতে পারে, বোবা ব্যক্তিও সাক্ষ্য দিতে পারে, স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে দেওয়ানি মামলায় যোগ্য সাক্ষী এবং ফৌজদারি মামলায় পরস্পরের বিরুদ্ধে আমরা তাদেরকে যোগ্য সাক্ষী হিসাবে নিয়ে আসতে পারবো না। তো মোটামুটি আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী বলে একটা আমরা কনসেপ্ট পাবো। যেমন ধরেন যে আপনি যে কাজটা করলেন, আপনি আপনার মামলা প্রমাণ করার জন্য 5 জন সাক্ষী নিয়ে গেলেন। এখন সাক্ষ্য যখন চলতেছিল তখন দেখলেন যে একজন সাক্ষী সে আপনার বিরুদ্ধেই কথা বলতেছে, মানে আপনার লোক অপর পক্ষের টাকা পয়সা খেয়ে হোক বা যে কারণেই হোক আপনার বিপক্ষে সে জবানবন্দি দিয়ে দিল। তো ওই জবানবন্দি তো কাটা আর সম্ভব না। তো এই জন্য আমাদের 154 নম্বর সেকশনে বলতেছে যে আপনি নিজের সাক্ষীকে কি করতে পারবেন, নিজের সাক্ষীকে আপনি ক্রস এক্সামিনেশন করতে পারবেন, যাকে আইনের ভাষায় বলে যে আপনার সাক্ষী যখন আপনার বিরোধিতা করে হোস্টাইল উইটনেস হয়ে যায়, অর্থাৎ তাকে আপনি তার যত প্রকার ক্রস এক্সামিনেশন করার সেটা করতে পারবেন। এটা করার একমাত্র কারণ হচ্ছে নাইলে কিন্তু আপনার মামলা দুর্বল হয়ে যাবে, কারণ যাকে আপনি মামলা প্রমাণ করার জন্য আনছেন সেই আপনার বিপক্ষে কথা বলতেছে। এখন তাকে যদি ক্রস এক্সামিনেশনের সুযোগ না থাকে, তাইলে আপনি তো মামলা এমনিতেই হেরে যাবেন। তো এই জন্য হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী হচ্ছে নিজের সাক্ষী যখন আপনার নিজের বিরুদ্ধেই কথা বলে, তো সেটাই হচ্ছে হোস্টাইল উইটনেস। আর বিচারকের বা আদালতের ক্ষমতা আমরা বলেই দিয়েছি, 3টা সেকশন আছে, পৃথকভাবে মনে রাখবেন তাইলে আপনার ইজি হবে পরীক্ষা অ্যান্সার করা। সেটা হচ্ছে 136-এ যে কোন সাক্ষীটা সে নিবে, কোন সাক্ষীটা নিবে না, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, তার স্বেচ্ছাধীন ক্ষমতা। আর হচ্ছে যে বিচারক কি করতে পারে, মামলার সাথে জড়িত হোক অথবা বাইরে হোক, সে আপনাকে যে কোনো প্রকার প্রশ্ন, যে কোনো প্রকার দলিল, ডকুমেন্ট, দস্তাবেজ, এভিডেন্স সাবমিট করার জন্য আপনাকে আদেশ দিতে পারে, কিন্তু দিন শেষে সে রায় দিবে শুধুমাত্র রিলেটেড জিনিসগুলো নিয়ে। আর যদি তার ভুলের কারণে কোনো সাক্ষ্য সে গ্রহণ না করে অথবা যেটা গ্রহণ করার দরকার ছিল সেটা সে বর্জন করে, বর্জন যদি করে, কিন্তু দিন শেষে দেখা যায় যে সেইটা নেওয়া না নেওয়ার সাথে ন্যায় বিচারের কোনো সম্পর্ক নাই, তাইলে নতুন করে ওই মামলার আর কি হবে না, কোনো প্রকার সাক্ষ্য গ্রহণ হবে না। আর একটা কনসেপ্ট পাবো আমরা,
একমপ্লিস বলে একটা জিনিস পাবো, যেটাকে আমরা 132 নাম্বার সেকশনে পাবো, যেটা হচ্ছে যে অপরাধের সহযোগী। তো মনে রাখবেন এইখানে একটু ব্যতিক্রমী কথাবার্তা বলে, সেটা হচ্ছে যে নর্মালি যেটা কি হয়, দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার সাক্ষীদের গ্রহণযোগ্যতা ভিন্ন ভিন্ন ধরনের। এখন যে একজন অপরাধী, ডাকাত বলেন, হত্যাকারী বলেন, দুর্নীতিবাজ বলেন, এরা দেখবেন যে নিজে যখন অপরাধী হয় বলে যে আমি একা কেন জেল খাটবো, আরো 5 জনকে নিয়ে জেল খাটবো, মানে আরো 5 জনের নাম বলে দেয়। যে এই ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করছেন, এখন এ বলতেছে যে আমার সাথে বি ছিল, সি ছিল, ডি ছিল। এখন এই ব্যক্তির এই স্বীকারোক্তি কি মাধ্যমে কি আমরা বি কে, সি কে, ডি কে অপরাধী হিসাবে শনাক্ত করতে পারবো কিনা? তো এটার জন্য দুইটা কনসেপ্ট আছে, মনে রাখবেন। ওই যে 114 নম্বরে আদালত যেখানে মে প্রিজাম্পশন করতে পারে, তো ওইখানে বলতেছে যে একমপ্লিস যিনি আছেন, ওনার কথাবার্তাটা আমরা আনুষঙ্গিক বিষয়ের সাথে কোরোবোরেশন করা ছাড়া, মিলিয়ে দেখা ছাড়া তার বক্তব্যটাকে আমরা সত্য হিসাবে ধরে নিতে পারি না। তার মানে ডাউটফুল থাকবে যে সে হয়তো মিথ্যা বলতেছে। কিন্তু দেখবেন যে অনেক চালাক যারা অপরাধী আছে, এদের বিরুদ্ধে কোনো প্রমাণপত্র থাকে না। তো ওই জন্য 132-এ বলতেছে যে যদি কোনো বিচারক কোনো এই একজন অপরাধীর কথার উপর ভিত্তি করে বি, সি, ডি 3 জন ব্যক্তিকে যদি কোনো অপরাধের দণ্ড দেয়, এইটা আইনগতভাবে বেআইনি হবে না। মানে এই বি, সি, ডি এর বিরুদ্ধে অন্য কোনো প্রমাণ নাই, একটাই প্রমাণ, যে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তি স্বীকারোক্তি দিচ্ছে যে আমার সাথে বিও ছিল, সিও ছিল, ডিও ছিল। এই কথার উপর ভিত্তি করে যদি কোনো দণ্ড দেয়, এইটা কি হবে না, বেআইনি হবে না। অর্থাৎ অপরাধের সহযোগীর কথার উপর ভিত্তি করে বাকি অন্যান্য অপরাধীকে শাস্তি দেওয়া যাইতে পারে, যেটাই হচ্ছে আমাদের একমপ্লিস। আর নাম্বার অফ উইটনেস বলতেছে যে একটা মামলা প্রমাণ, সেটা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। একজন ব্যক্তি অথবা একটা দলিল দ্বারাও মামলা প্রমাণ করা যায়। তাহলে যে কোনো মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যক কি লাগে না, সাক্ষী লাগে না। এখন আসি, যখন আপনি এক্সামিনেশন ইন চিট বলে একটা শব্দ পাবেন, যখন আপনি যাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য নাম দিলেন, তাদের তারা যখন সর্বপ্রথম আদালতে গিয়ে জবানবন্দি দিবে, মানে তারা কি জানে সেই কথাটা বলবে, সেটাকে বলে যে এক্সামিনেশন ইন চিট। এখন এই যে জবানবন্দি দেওয়া হইলো, সত্য মিথ্যা অনেক কথাই বলতে পারে। যখন বিপক্ষের আইনজীবী এই জবানবন্দিটার ব্যাপারে কথাবার্তা বলবে, ক্রস এক্সামিনেশন করবে, যাকে বাংলায় বলি জেরা। তাহলে জবানবন্দি হচ্ছে যখন আপনার নিজের সাক্ষী প্রথমবার আদালতে কথা বলে, আর ওই সাক্ষীকে যখন অপর পক্ষের আইনজীবী কোনো প্রশ্ন করে, সেটাই হয় ক্রস এক্সামিনেশন। আদালতে আমরা আরেকটা কনসেপ্ট পাবো, সেটা হচ্ছে লিডিং কোর্সিং। মানে হচ্ছে যে প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত আছে, অপর পক্ষে আইনজীবী চাচ্ছে আপনি ইয়েস অথবা নো তে উত্তর দেন, হ্যাঁ অথবা না তে উত্তর দেন। যেমন আপনাকে প্রশ্ন করলো যে আপনি তো একজন ব্যবসায়ী, আপনার নাম করিম সাহেব, আপনার ঢাকায় একটা কাপড়ের দোকান আছে। এখন দেখেন তিনোটা প্রশ্নের একটাই উত্তর হইতে পারে, আপনি করিম সাহেব ইয়েস অথবা নো, আপনার ঢাকায় দোকান আছে ইয়েস অথবা নো। তার মানে যেই প্রশ্নের মধ্যে উত্তর লুকায়িত আছে, আইনজীবী শুধু কনফার্ম অথবা সত্য কি মিথ্যা এটা যাচাই করার জন্য যেই প্রশ্নগুলো আপনাকে করে, এটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং প্রশ্ন। তো সেখানে নানা প্রকার অপশন আছে যে কখন আমরা লিডিং প্রশ্ন করতে পারবো, কখন করতে পারবো না। মূল কথা হচ্ছে ম্যাক্সিমাম শুধুমাত্র ক্রস এক্সামিনেশনের সময় আমরা লিডিং কোশ্চেনটা করতে পারবো, এর বাইরে না। জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যায় না। এরপরে আরেকটা কনসেপ্ট পাবো আমরা, রিফ্রেশিং মেমোরি বা স্মৃতি পুনরুজ্জীবন। দেখেন যে একটা পুলিশের এসআই আছে, দিনে হাজার হাজার তাদেরকে বিভিন্ন প্রকার অপরাধ শুনতে হয়, তার মধ্যে সে একটা দুইটা ইনভেস্টিগেশন করে, তারপরে তার হয়তো বদলিও হয়ে যায়। এখন 5 বছর পরে বিচার শুরু হয়ে ওই এসআই কে যখন ডাকা হয় যে আসলে আপনি এরকম কি বিচার করছেন কিনা, তদন্ত করছেন কিনা, কে কি বলছে, তার তো মুখস্থ থাকার কথা না। আইনের বইটা আমরা 6 মাস না দেখলে অর্ধেক ভুলে যাই। তো সে তখন আদালতে বলতে পারে যে আমি মেমোরিটা রিফ্রেশ করতে চাই, একটা অ্যাপ্লিকেশন দিতে চাই যে আমি আসলে ওই অভিযোগপত্র, সাক্ষ্যরা কি বলছে এগুলো আমরা যাচাই করতে চাই অফিসিয়ালি। তো সে যে অ্যাপ্লিকেশনটা দিল, এটাকেই বলে যে মেমোরি রিফ্রেশ করা। এটা একজন আসামিও বলতে পারে। সে যে 164 ধারায় জবান দিল, সে কি বলছে সে হয়তো জানে না। তার আইনজীবী অ্যাপ্লিকেশন দিতে পারে যে আমার আসামি মেমোরিটা রিফ্রেশ করতে চায়। তো যখনই এরকম কোনো আসামি বা কোনো ব্যক্তি মেমোরি রিফ্রেশ করবে, বাই ডিফল্ট অপর পক্ষের অধিকার
সে জানতে চাইতে পারে যে কি কি মেমোরি রিফ্রেশ করা হয়েছে, এই জিনিসটা জানতে চাইতে পারে। ডাম উইটনেস অলরেডি আমরা বলছি যে কথাবার্তা বলতে পারে না অথবা যে কমিউনিকেট করতে পারে না, আনএবল টু কমিউনিকেট, তাকে আমরা বোবা সাক্ষী বলি, একজন যোগ্য সাক্ষী। আর ওরাল এভিডেন্স মানে আমরা সব অবস্থায় দিতে পারবো, তবে দলিলে লিখিত বিষয় ছাড়া। তাইলে দলিলে লিখিত বিষয় ছাড়া সকল বিষয়ে ওরাল এভিডেন্স দেওয়া যায়। ডকুমেন্টারি এভিডেন্স, দালিলিক সাক্ষ্য দ্বারা আমরা মামলা প্রমাণ করতে পারি। এটার মধ্যে আমরা প্রাইমারি এভিডেন্স পাবো, এটার মধ্যে আমরা সেকেন্ডারি এভিডেন্স পাবো, এটার মধ্যে আমরা পাবলিক ডকুমেন্ট পাবো এবং প্রাইভেট ডকুমেন্ট পাবো। তো আপনি যখন ডকুমেন্টের ব্যাপারে পড়তে যাবেন, সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা পড়তে হবে যে কোন কোন জিনিসটা প্রাইমারি এভিডেন্স, সেখানে কিছু ভাগ করে দেওয়া আছে 1 2 3 4 করে। এরপরে কোন কোন জিনিসটা সেকেন্ডারি এভিডেন্স, কখন আমরা প্রাইমারি এভিডেন্সের পরিবর্তে সেকেন্ডারি এভিডেন্সটা গ্রহণ করতে পারবো। এটা ছাড়া পাবলিক ডকুমেন্ট, কোন কোন জিনিসগুলো পাবলিক ডকুমেন্ট, এটা ছাড়া কোন কোন জিনিসটা আমাদের প্রাইভেট ডকুমেন্ট। এই যে কনসেপ্ট গুলা, এই কয়েকটা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, সাক্ষ্য আইনের মোটামুটি আপনার 80% কমপ্লিট। বাকি 20% হচ্ছে জাস্ট ওই সেকশন নাম্বারটা একটু মনে রাখা আপনার ঠিক আছে কিনা। আর সাক্ষ্য আইনের মধ্যে কিছু আমরা বয়স পাবো মোটামুটি, যেমন ধরেন যে একজন ব্যক্তি জীবিত না মৃত, এই ব্যাপারে দুইটা আপনি কি পাবেন, সেকশন পাবেন, যে 30 বছর আর 7 বছর। যদি কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন উঠে যে এই ব্যক্তি জীবিত না মৃত, যদি প্রশ্ন আসে যে এই ব্যক্তি জীবিত কিনা, এখন আইনের কথা হচ্ছে যে গত 30 বছরের মধ্যে কেউ যদি বলতে পারে যে আমি গত 20 বছর আগে তার সাথে দেখা হয়েছে, তাহলে আইন ধরে নিবে সে জীবিত। এখন যে বলবে যে না এই ব্যক্তি মৃত, বার্ডেন অফ প্রুফ তার ঘাড়ে যাবে যে কিভাবে মৃত, কবে মারা গেল, এটা আপনি প্রমাণ করেন। আবার রিভার্স পক্ষে বলতেছে যদি কোনো ব্যক্তিকে স্বাভাবিকভাবে যাদের সাথে যোগাযোগ থাকে, কথাবার্তা হয়, চাল চলন চলে, যদি গত 7 বছরে এইরকম ওই ব্যক্তির কোনো খোঁজ না পাওয়া যায়, এখন যদি কোনো ব্যক্তি বলে যে না এই ব্যক্তি মৃত, এখন আমি বলতেছি যে গত 7 বছর যাবত তাকে আমি দেখি নাই, তার মানে নর্মালি আমরা এই ধারা মোতাবেক বলবো যে এ তো মৃত। এখনো বলতেছে না যে বলবে জীবিত, তাহলে একটাতে হচ্ছে যে কেউ দাবি করতেছে জীবিত, আর একটাতে হচ্ছে কেউ দাবি করতেছে মৃত। বার্ডেন অফ প্রুফ তার কাছে যাবে, 30-এর ক্ষেত্রে যাবে যে দাবি করবে মৃত তার উপর, আর 7-এর ক্ষেত্রে যাবে যে দাবি করবে জীবিত, সে প্রমাণ করবে যে কিভাবে জীবিত। তো এই জন্য আমাদের দুইটা সেকশন আছে। এই বয়সটা আমরা এখান থেকে বয়সের সাথে এই জিনিসগুলো মনে রাখবো। পাশাপাশি 30 বছরের আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 30 বছরের পুরাতন দলিল। যদি যথাযথ হেফাজত থেকে একটা কোনো দলিল ডকুমেন্ট দস্তাবেজ আসে, দেখা যায় যে এটা 30 বছরের পুরাতন, তো আইন স্বাভাবিকভাবেই ধরে নেয় যে যেহেতু 30 বছরে এটার বিপরীতে কোনো প্রকার ঝামেলা নাই, ঝগড়াপাতি নাই, প্রপার কাস্টডিতে ছিল, তার মানে এখানে যেটা লেখা আছে সঠিক আছে, স্বাভাবিক আছে, এটা মে প্রিজাম্পশনে যাইতে পারে। আর আমাদের সর্বশেষ সাক্ষ্য আইনের সংশোধনীতে ডিজিটাল রেকর্ড গুলাকে, যেমন আপনি 6 বছর আগে একটা ফেসবুকে পোস্ট করছেন, কাউকে একটা ইমেল লিখছেন, যদি ইমেলটা 5 বছরের বেশি পুরাতন হয়, আদালত ধরে নিবে যে না এইটা আপনি পাঠাইছেন এই ফরম্যাটেই পাঠাইছেন। তার মানে 5 বছরের অধিক পুরাতন যেই রেকর্ড, ডিজিটাল রেকর্ড, সেইটা আদালত ধরে নিতে পারে, মে প্রিজাম্পশনে নিতে পারে যেটা যথাযথ আছে। তো এইরকম ভাবে যদি আপনি সাক্ষ্য আইনটা একবার দেখার চেষ্টা করেন বা এই ভিডিওটাও যদি আরো 1 2 বার দেখেন, আশা করি যে আপনার জন্য সাক্ষ্য আইনটা খুবই ইজি মনে হবে। আপনি অতটা ঝামেলায় পড়বেন না, খুব স্বাভাবিকভাবে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোশ্চিন থাকে, বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, সবাইকে অসংখ্য